চলুন প্রথমেই শুরু করা যাক, আমাদের কথা বলি আমাদের প্রথম অতিথির সাথে। ভাইয়া, আপনার নামটা একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন সবার কাছে, তারপরে আমরা আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ আব্দুর রাকিব। আমি আসছি নওগাঁ জেলা থেকে। আমি এখন বর্তমানে মিরপুর 1-এ থাকি। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। ওকে। তো এই ঘটনাটা ঘটে আমার সাথেই, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। সেটা হচ্ছে, ঘটনাটা শুরু করার আগে প্রথমে আমি আমার বাসার কিছু একটু অ্যাড্রেস দিয়ে নিই, মানে বাসার একটু বিবরণ দিয়ে নিই। যেহেতু আমার নিজ বাসাতেই আমার ঘটেছে, তো সেই জন্য আর কি। তো আমার বাসাটা হচ্ছে মাটির বাসা, একটু উঁচু প্রকৃতির একটু বাসা, একটু উঁচু। তো রাসেল ভাইয়া, আমি একটু ছোট থেকেই একটু সাহসী প্রকৃতির একটু মানুষ ছিলাম। তো রাসেল ভাইয়া, আমি আমার বাসার পাশে মাটির বাসা, তো মাটির বাসার পাশেই যে একটা অনেক বড় একটা রাস্তা, তার ওই পাশে মানে জঙ্গল, ঠিক আছে। তো আমি একটু মানে এটা তো আপনি নওগাঁর কথাই বলছেন, এবং আপনি বলছেন আপনার যে মাটির বাসা তার পাশে একটা জঙ্গল, মানে জি জি, পুরো ঘটনাটা ঘটছে নওগাঁয়, তাই তো? জি জি জি। ওকে ওকে, জি জি, বলেন। তারপর আমি আমার বাসাতেই থাকি, মানে আমি যে রুমে থাকি সেই রুমের জানালা দিয়ে, মানে বাসার যে রাস্তা তার ওই পাশে অনেক বড় একটা জঙ্গল। সেই জঙ্গলে অনেক ভালোভাবে দেখা যায়। সেই জঙ্গলে অনেক কবর আছে, বিভিন্ন ধরনের বাঁশঝাড় আছে, অনেক কিছু আমার রুম থেকে দেখা যায় আর কি। তো রাসেল ভাই, আমি আমার ঘটনাটা শুরু করতেছি। সেটা হচ্ছে, আমি ছোট থেকেই আমি একটু সাহসী প্রকৃতির একটু মানুষ ছিলাম, ঠিক আছে। তো আমি ফোন চালাইতাম, ঠিক আছে, অনেক রাত পর্যন্ত ফোন চালাইতাম। আর আমাদের মাটির বাসা, তো সেজন্য আর কি জানালা না খুললে নেট পাই না আর কি, ঠিক আছে। তখন আমি জানালা খুলে সুন্দরভাবে তখন আমি মানে নেট চালাইতাম, ঠিক আছে। তো দিনটা ছিল শীতের রাত, তখন মানে নিস্তব্ধ পরিবেশ। আর আপনি তো জানেন যে গ্রামের মানুষ অনেক মানে আরও আগে ভাগে, মানে অনেক আগেই ঘুমাই পড়ে, তখন নিস্তব্ধ একটা পরিবেশ হয়ে যায়। কুয়াশা অনেক, মানে পাতায় পড়লে যেরকম একটা পটপট শব্দ হয়, অনেক ভালো লাগতেছিল আর কি, ঠিক আছে। তো রাসেল ভাই, আমি এভাবে একদিন ফোন চালাচ্ছিলাম, ফোন চালাতে 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 রাত আনুমানিক 3টা বাজবে, হ্যাঁ এরকম হবে আর কি। তো জানালা খুলে রাখছি, তো সেজন্য জ্যোৎস্না রাত, জানালাটা মানে কুয়াশাও পড়তেছে, আর একদম মানে জানালা দিয়ে দেখা যাচ্ছে অনেক ভালো একটা পরিবেশ একটা লাগতেছে, নিজেকে একটু ভালো লাগতেছে আর কি। ফোন চালাচ্ছিলাম, আমি গেম খেলতাম তো আর কি। তো হঠাৎ করে দেখলাম যে রাস্তা দিয়ে কে জানি একটা মানে হেঁটে হেঁটে যাচ্ছে, জোরে জোরে হেঁটে যাচ্ছে। আর উনি মানে এইরকম করে, ওনার ভয়েসটা এরকম লাগতেছে যে এরকম করে, মানে কান্না টাইপের একটু কিছু কিছু, মানে এরকম করতে করতে উনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর কি। তো রাসেল ভাই, আমি এটা দেখার পর একটু মনের মধ্যে কৌতূহল জাগে যে কে আসলে। জানালা দিয়ে লাইট মেরে দেখি যে না, কেউ নেই। তো রাসেল ভাই, এটা প্রথম দিন এইরকম ঘটে। তার পরের দিন সেম একই সময়ে একই টাইমে উনি মানে আবার হেঁটে 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 যাচ্ছিলেন। তখন রাসেল ভাই, আমি মানে মনের মধ্যে একটু মানে কৌতূহল জাগে যে কে হতে পারে, না হতে পারে, এইভাবে প্রতিদিন এভাবে হেঁটে 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 যায়। তো তৃতীয় দিন থেকে চতুর্থ দিন যখন মানে আমি একটু মানে আগে থেকেই একটু মনের মধ্যে একটু সাহস নিয়ে এসেছি যে আমি আজকে দেখবো, যেমনি হোক আজকে দেখবো কে যায় এটা প্রতিদিন। তো রাসেল ভাই, আমি মেন গেটের ওইখানে আমি বসে আছি। আমার বাবা মা আরও আগে ভাগে 10টার দিকেই ঘুমায় পড়ে খাওয়া দাওয়া সেরে। তো আমি মেন গেটের ওইখানে বসে আছি, ওখানে বসে থেকে গেম খেলতেছিলাম। আর শীতের রাত ছিল, তো অনেক ঠান্ডাও লাগতেছিলেন। তো রাসেল ভাই,
ওইভাবে সেম সময়ে একই টাইমে ওইভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তখন রাসেল ভাই আমার মনের মধ্যে একটা জাগে, মানে সাহস জাগে যে আজকে দেখবো যেমনিই হোক কে এটা হতে পারে। তখন আমি মেইন দরজাটা খুলে একদম রাস্তাতে প্রবেশ করছি। রাস্তাতে প্রবেশ করার পর ওখান থেকে আমি লাইট নিয়ে সরাসরি ওনার মানে গায়ে লাইট মারছি। তখন দেখতেছি যে একটা সাদা পরিহিত একটা একটা মহিলা টাইপের কেউ, উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, জুড়ে জুড়ে হেঁটে যাচ্ছেন, ঠিক আছে, আর এরকম করে শব্দ করতেছেন, ওইভাবে কান্না করতে করতে যাচ্ছিলেন। তখন রাসেল ভাই, তখন আমার মনের মধ্যে একটা সাহস জাগে। তখন আশেপাশে যখন আমি কিছু দেখি যে কিছু একটা দিয়ে তাকে থামতে বলতেছি, থামতেছে না কেন, কিছু একটা দিয়ে তখন আমি ওনার মানে গায়ে মারবো, তখন দেখতেছিল মানে একটা লাঠি টাইপের কিছু একটা রাস্তার পাশে পড়ে আছে। তখন রাসেল ভাই ওটা তুলে আমি ওনার গায়ে মারছি, কিন্তু লাগছে এটা আমি বুঝতে পারছি, এতটাই জোরে লাগছে, মানে শব্দ হয়েছে, অনেক জোরে শব্দ হয়েছে। তখন আমি ওনার গায়ে লাইট মেরে আছি। তখন রাসেল ভাই উনি ওইখান থেকে ওই পাশেই দাঁড়ায় আছেন, দাঁড়ায় থাকে আমার দিকে যেই ঘুরছে ভাই, মানে আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না যে যার সাথে ঘটে এরকম ঘটনা সেই একমাত্র বসে ভাই। উনি যে আমার দিকে তাকাইছেন, আমি ওনার দিকে লাইট মারছি, মানে মানে ওনার নাক থেকে পুরো মাথা পর্যন্ত একদম মনে হচ্ছিল যেন অ্যাক্সিডেন্ট করে পুরো মাথা থেতলে আসেন এরকম অবস্থা। মানে উনি আমার দিকে এমনভাবে তাকায় রয়েছেন, মানে তাকায় মানে আমার দিকে ঘুরে এমনভাবে মানে একটা অট্ট হাসি দিয়েছেন ভাই। আমার এটা দেখার পর মানে আমার মনের মধ্যে এত পরিমাণ ভয় জাগছে যে আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না। তখন আমি ওখান থেকে ওই দেখার পর আমি দৌড়ে চলে আসছি, মানে রুমের ভিতর চলে আসছি আল্লাহর নাম করে, যে আমার সাথে এটা কি ঘটনা ঘটলো। আমি এটা জীবনে আমি কখনো এরকম এক্সপেক্ট করি নাই যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তখন রাসেল ভাই ওখান থেকে যখন আমি লেপের ভিতরে আবার শুয়ে আছি, তৎক্ষণাৎই আমার মানে কিছু হয় নাই, কিন্তু মানে পরদিন মানে আমার একটা মনের ভিতরে ভয় জাগছে তো যে আমি না আজকে আর আমি ফোন দেখবো না। এই ঘটনাটা আমি কাউকে বলিও নাই যে আজ পর্যন্ত যে এরকম হয়েছে, আমার বাবা মাকে বলি নাই, কাউকেই বলি নাই আর কি। তখন রাসেল ভাই ওই ঘটনাটা 3 থেকে 4 দিন আমার আর কিছু হয় নাই। তখন আমি মানে জানালা খুলি নাই বা নেট টেট এরকম আমার মনের মধ্যে ভয় ধরে গেছে। তখন আমি রাত্রেবেলা লাইট দিয়েই আমি সবসময় ঘুমাইতাম। আমার বাবা মা জিজ্ঞেস করতো যে কে রে তুই লাইট দিয়েই ঘুমাইস কেন, এখন আগে তো এরকম করতি না। তখন আমি বলতাম না এমনিতেই ভালো লাগে লাইট দিয়ে এখন বর্তমানে ঘুমাই আর কি। তো 3 থেকে 4 দিন থেকে 5 দিন এরকম হবে। তখন রাসেল ভাই একটা কথা বলতে ভুলে গেছি, এই ঘটনাটা হচ্ছে 2019 সালে সম্ভবত। তখন ওই শীতের রাত ছিল। তো এইভাবে মানে রাত মানে লাইট দিয়ে ঘুমাইতে এখন পরে যখন আমি ভুলে গেছি, তো একদিন মানে লাস্ট যেদিন আমার সাথে যে ঘটনাটা ঘটে, এটা দিনটা ছিল শুক্রবার সম্ভবত। তো ওই দিনে আমাদের এলাকায় মাহফিল হচ্ছিল আর কি। তো আমার বাবা মা মাহফিলে চলে গেছেন। তো আমি আমি বাসাতেই আছি। আমার ভালো লাগে না, কারণ আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। তারপরেও তো আস্তে আস্তে এরকম করতে করতে আমি ভুলে গেছিলাম আর কি এই জিনিসটা, যে আমার মনের মধ্যে একটা যে ভয় কাজ করে এই জিনিসটা আমি ভুলে গেছি। তো ভুলে যাওয়ার পর আমি একদিন আবারও ওইরকম করে ঘুমাইছিলাম, লাইট দিয়েই ঘুমাইছি আর কি। তখন আমি প্রায় ভুলেই গেছিলাম। তখন হঠাৎ করে যে একদিন দেখলাম যে জানালায় মানে ধপ করে একটা কী জানি আওয়াজ হলো। ওই আওয়াজ হওয়াতেই আমি মানে ঘুম একদম ভেঙে গেছে। তখন মানে জানালায় আওয়াজ হয়েছে কিনা, কোথায় আওয়াজ কী হয়েছে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ঘুম ভেঙে গেছে আগে, শব্দ হয়েছে এটা আমি বুঝতে পারছি। তো ওই যখন এরকম করে উনি ধাক্কা মারছেন জানালায়, তখন আমার ঘুম ভেঙে আমি বসছি ওইখানে একটু 1 গ্লাস পানি খাইছি, খেয়ে দে আবার মনের মধ্যে একটা কি মানে ভালো লাগতেছিল না। তখন আবার 2টা জানালা খুঁড়ছিলাম, হ্যাঁ খুলে আমি আবার নেট চালাচ্ছিলাম, ফোন দেখতেছিলাম, রিলস দেখতেছিলাম বা গেম খেলতেছিলাম, এরকম টাইপের কিছু একটা হবে। তখন রাসেল ভাই আমি ফোন চালাতে যে পুরো কনসেন্ট্রেশনটা আমার ফোনের মধ্যে আছে। তো দেখতেছিলাম যে আপনার কাছে একটা প্রশ্ন আমি যেটা করি, যে যখন আমি ফোন দেখতাম, মানে যখন ফোন একটা মানুষ দেখে যার পুরো কনসেন্ট্রেশনটা ওই ফোনের মধ্যেই থাকে, কিন্তু হঠাৎ করে যে সামনে দিয়ে কিছু একটা হয়ে যায় তার কিন্তু মানে কোনো রকম কিছু থাকে না।
তো আমি এরকম করে ফোন দেখতে দেখতে হঠাৎ করে দেখতেছি যে সামনে একটা মানে জানালার যে নিচের যে কর্নারে কে জানি একটা উকি দিতেছে, মানে আপসা আপসা বোঝা যাচ্ছে যে কে জানি একটা উকি দিতেছে। ফোন দেখতেছিলাম, দেখতে দেখতে ওইরকম করে উকি দিতেছে। তো রাসেল ভাই এটা দেখার পর আমার মনের মধ্যে এত পরিমাণে একটা ধাক্কার একটা মানে ই ই হচ্ছে আর কি, মানে সন্দেহ লাগছে যে এইটা কি হতে পারে, হঠাৎ করে এরকম করে জানালা দিয়ে উকি দিতেছে। তো এটা দেখার পর আমি যে শীতের দিন এই মানে লিপটা পুরো শরীরে দিয়ে আমি ফোন চালাচ্ছিলাম, কিন্তু আমার পুরো মানে পুরো শরীরটা ঘেমে যাচ্ছে, আমার মানে মাথার কপাল দিয়ে আমার আর কি ঘাম বেড়ে যাচ্ছে। তখন আমি বুঝতেছি না যে আমার এত ভয় লাগলো, কারণ কী হতে পারে। তখন লাইট মেরে তখন আমার মানে দেখতেছি আশপাশে, জানালার আশপাশে দেখতেছি, তো দেখতেছিলাম যে কেউ নেই। তারপরে আবার আমার মনের মধ্যে একটু ভয় ধরে গেছে, তো যে ওই যে ওইরকম একটা ঘটনা ঘটছে আমার সাথে, তারপরে আবার এরকম করে আবার কি এরকম করতে পারে। তো এটা দেখার পর তখন আমি আবার জানালাটা লেগে দিছি কি না এটা আমার সঠিক মনে নাই, কিন্তু আমি আবার শুয়ে পড়ছি। আবার শুয়ে পড়ার পর রাসেল ভাই 10 থেকে 15 মিনিট পর হঠাৎ করে জানালাটা এত জোরে খুলে গেছে, ওই খুলে যাওয়াতে আমি আমার আবার মানে ঘুম একটু একটু ধরে আসছিল, আবার ঘুমটা ভেঙে গেছে। তো রাসেল ভাই উনি যখন মানে আমি এটা বুঝতে পারতেছি যে উনি আমার মানে জানালার ওই পাশে দাঁড়ায় আছেন, ওই সেম মহিলাটা উনি আমার জানালার পাশে মানে সামনে মাঝখানে, উনি আমার মাঝখানে দাঁড়ায় রয়েছে। দাঁড়াই থেকে উনি আমার জানালা দিয়ে হাত দিয়ে আমার পা ধরার চেষ্টা করতেছে। ভাই এক গ্লাস পানি হবে? তো ভাই আমার গলা শুকায় যাচ্ছে, একটু একটু হোল্ড করুন। না ঠিক আছে, আপনি বলেন। আসলে যার সাথে এরকম ঘটনাটা ঘটে সেই একমাত্র বুঝে আর কি। তো রাসেল ভাই ওনাকে আমি যখন দেখছি যে ওনার ওই সেম মহিলাটা উনি আমাদের পাও ধরার চেষ্টা করতেছেন, তখন রাসেল ভাই আমি মানে নড়তেও পারতেছি না, যে আমার পুরো হাত পা একদম মানে মানে স্ট্রেট হয়ে গেছে আর কি। আমি এত পরিমাণ শক্তি দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার পুরো শরীর একদম মানে আমি নিস্তেজ হয়ে গেছি, এরকম অবস্থা হয়ে গেছে আমার। তো রাসেল ভাই ওটা দেখার পর আমি আল্লাহ দুরুদ কালাম পড়তেছি যে আল্লাহ আমার মনে হয় এটা শেষ দিন। আর এটা আমার তখন আমি নিজে নিজে অনুতপ্ত করতেছি যে ভাই আল্লাহ আমার এটা ভুল হয়ে গেছে, তাকে আমার মানে ওইরকম মারাটা একদমই উচিত হয় নাই। তো উনি যখন ওইভাবে দাঁড়াইছেন তখন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি যে আল্লাহ আমাকে বাঁচাও, আমার ভুল হয়ে গেছে, আমি কেন মারলাম তাকে এইভাবে। তখন আমি একটু ভয় ভয় যখন দুরুদ কালাম পড়তেছিলাম, যে আল্লাহর নাম করতেছিলাম, এরকম করতে করতে আমি আমার পুরো সর্বস্ব দিয়ে শেষমেশ আমি মানে ঝাঁপ মেরে খাট থেকে নেমে আমি দরজাটা খুলে, যখন আমি দরজাটা খুলে কিসের সাথে যেন আমি ধাক্কা লাগার পর উনি মানে আমি সেন্সলেস হয়ে আসলে পড়ে গেছি। তখন আমি বলতে পারবো না যে আমি আসলে মানে ঠিক কী হয়েছে আমার সাথে। তখন রাসেল ভাই ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর আমি সকালে উঠে আমি আমার বাবা মার সাথে মানে নিজেকে আবিষ্কার করি, আমার বাবা মার বেডে আমি নিজেকে আবিষ্কার করি। তো রাসেল ভাই আমার বাবা মাকে আমি সব ঘটনা বলি, আমি বললাম যে এরকম এরকম ঘটনা আমার সাথে ঘটছে। আমার বাবা একদম পুরো আমার উপর একটু রেগে গেছিলেন যে কেন তুই এই কাজ করবি, কিসের জন্য করবি, তুই মানে তোর কিসের দরকার লাগছে এরকম কাজ করার। তো আমার মা আমাকে যেটা বলে সেটা শুনে আমি একদম সারপ্রাইজড হয়ে যাই। সেটা হচ্ছে আমি নাকি পুরো একদিন আমি মানে সেন্সলেস অবস্থায় ছিলাম, আমার জ্ঞান ছিল না, আমি পুরো একদিন এরকমভাবে ছিলাম। তো আমার মা তখন তৎক্ষণাৎই আমার অনেক জ্বর ছিল তো গায়ে, তখন আমার মা একটা এলাকার একটা মহিলার কাছে নিয়ে যান। উনি আমার দাদি হয় আর কি। উনি আমাকে বলে যে ওই ওই যাকে তুই মারছিস এটা একদমই ঠিক করিস নাই, তো তুই এইটা কেন করছিস আমাকে জিজ্ঞেস করে। তখন আমি বলছি যে আমার মনের মধ্যে একটা শয়তান করছে, তো এই জন্য আর কি শয়তানি করে তাকে আর কি মারছি। তো রাসেল ভাই উনি আমাকে একটা পানি পড়া দেওয়ার পর উনি আমাকে ওটা খাইতে বলেন, আর বোতলে একটু পানি দেওয়ার পর উনি যখন আমাকে বলেন যে তুই কাজ জানার খবরদার করবি না, আর তোকে যে পানিটা পড়াই দিলাম তুই এটা হচ্ছে ঘুমানোর সময় সারা শরীরে তেল মালিশ করার মতো সারা শরীরে মাখার পর তুই এটা ঘুমাই যাবি, আর দুরুদ কালাম সূরা পড়বি, দুরুদ কালাম পড়ে ঘুমাইবি। তো রাসেল ভাই তৎক্ষণাৎই আর আমার কিছু হয় নাই, আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি। কিন্তু
ইদানিং কিছু আমার সঙ্গে একটু ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে রাসেল ভাই, আমি দুরুদ কালাম পড়ার পরেও মানে আমি ঢাকাতে আসি আজ থেকে 3 বছর আগে, ঠিক আছে। বর্তমানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আমি দেখতেছি যে জানালা দিয়ে কি যেন আমাকে ডাকতেছেন, যে আমি দুরুদ কালাম, আসলে আমি দোয়া কালাম পড়ে আমি সবসময় শুতি। তো আমাকে যেন মনে হয় যে জানালা দিয়ে কে যেন একটা ডাকতেছেন, যে আয় আয়, আমার নাম ধরে ডাকতেছেন, বা এরকম করতেছেন যে আয় যাবি নাকি আমার সাথে, এরকম করতেছেন, ঠিক আছে। জানালা দিয়ে কি যেন একটা ডাকে। তখন আমি মানে ওনার দিকে আমি মানে শুয়ে থাকার পরও আমি ওনার দিকে দেখি যে উনি আমাকে ডাকতেছেন, ঠিক আছে। ইদানিং বর্তমানে এরকম মানে ঘটনাটা এরকম ঘটতেছে আমার সাথে। আমি কেন এরকম ঘটতেছে আমি নিজে এখনও বুঝতে পারতেছি না। আমি দোয়া কলমা পড়েও ঘুমাই, তারপরেও আমার সাথে এরকম ঘটনা ঘটে। যখন এরকম ঘটে তখন আমি মনে হয় যেন ওই সেমভাবে আমি নড়াচড়া করতে পারি না, মানে একটু যদি নড়ি তাহলে মনে হয় যেন পুরো শরীর ঝিঝি ধরে গেছে, এরকম অবস্থা। কেন এরকম হয় এটা আমি এখনও নিজে বলতে পারি না। তো এটাই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে যারা শুনলেন তাদেরও এই ঘটনাটি ভালো লেগেছে। আমার মনে হয় যে আপনি কষ্ট করে এসছেন আজকে স্টুডিওতে রাতের বেলায়, এবং আপনি আপনার ঘটনা শেয়ার করলেন, এবং আমি শোনার সময়ই বুঝতে পারলাম যে আপনি কী পরিমাণ ভয় পেয়েছিলেন সেদিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আর যারা আমাদের শুনছেন তাদেরকে আমি অনুরোধ করব, আচ্ছা, আপনি যদি লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলা থাকে আপনি বলতে পারেন। কিন্তু লিসেনারদের বলার মধ্যে একটাই, সেটা হচ্ছে আমার বর্তমানে যে এইরকম ঘটনা ঘটতেছে, যে এইরকম কেন, এটার সমাধান কি, আমাকে কেন এভাবে প্রতিদিন আমাকে ডাকেন, বা এরকম কেন আমার সাথে ঘটেন, এটা আমার কাছে, লিসেনারদের কাছে আমার প্রশ্ন। এটার কি কোনো সমাধান আছে নাকি? সেই সমাধানটা যদি থাকে তাহলে আমাকে একটু জানালে ভালো হতো আর কি। আমি দোয়া কলমা পড়ার পরেও সেম একই সমস্যা হয়, যে আমাকে কে যেন একটা ডাকে আমাকে, যে তুই আয় আমার সাথে যাবি নাকি, সেই এইরকম কেন আমার সাথে ঘটে, এটাই আমার প্রশ্ন আর কি লিসেনারদের কাছে। থ্যাংক ইউ। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মাইনুদ্দিন ভাই, আপনি আমাকে বেশ কিছু ভিডিও এবং ছবি পাঠিয়েছেন, এবং আমি সেখানে কিছু আংটির ছবিও দেখলাম, কিছু তাবিজের ছবি দেখলাম, এবং ভিডিও দেখলাম। তো আপনি তো মনে হয় আজকে সেই ঘটনাটাই বলবেন, তাই না? জি ভাইয়া। জি প্লিজ চলেন শুরু করি। জি ভাইয়া, হ্যাঁ, আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভাইয়া, আমি কি ঘটনা বলবো, শেয়ার করবো এখন? জি ভাইয়া, এটা আমার বিশেষ অল্প কয়েকদিনের কথাটা, কিন্তু তারা সমস্যায় ভুগেছিল 6 থেকে 7 মাস ধরে। তো সপ্তাহখানিক আগে আমার কাছে এইগুলো সমাধানের জন্য আমরা এইগুলো কাজ করে পরবর্তীতে আমরা আপনাদের কাছে এই শেয়ারটা করি। তো এটা হচ্ছে আমাদের এলাকাতেই পুরান ঢাকার একজন ব্যবসায়ী লোক, ওনার 4টা ছেলে 2টা মেয়ে। তো ওনার ব্যবসা বাণিজ্য, নিজ বাড়ি ঘর নিয়ে খুবই ভালো আলহামদুলিল্লাহ ছিল, আছে। কিন্তু মাঝখানে 6-7 মাস ধরে যেটা তার ঘরের মধ্যে সমস্যা দেখা দিয়েছিল, প্রথম হচ্ছে উনি যিনি ব্যবসায়ী, উনি হাজি কামাল, ওনার 4টা ছেলে বাদল ভাই, রুবেল ভাই, জুয়েল রানা এরা। তো হাজি কামাল প্রথম একটি রাত্রিবেলাতে উনি ঘুমাতে যাবেন, ওই মুহূর্তে মাথা ঘুরে পড়ে যায়। এই যাওয়াটাই তার শেষ হয়, কিন্তু অসুস্থ হতেই থাকে, সুস্থ আর হয় না। উনি বলতেছিল যেটা, যে ওনার শরীরে সূচের মতো কে যেন আঘাত করে, অস্থিরতা লাগে। পরবর্তীতে ওনাকে অনেক চিকিৎসা দেওয়া হয়েছে, ডাক্তারি চিকিৎসা বলা হোক, কবিরাজি যাহাই কিছু করা হোক, কিন্তু তার কোনো রিপোর্ট ভালো হচ্ছে না। ডাক্তারও বারবার বলছে আপনার কোনো সমস্যা নেই, হয়তো আপনি মনের ভিতরে কোনো টেনশন করেন, বা আপনি কোনো কিছুতে একটা চাপ প্রয়োগ করেন, মাথা ঘুরিয়ে দিয়েছিল, এমনি কোনো সমস্যা নেই, ডাক্তার বারবার বলে যাচ্ছে। কিন্তু হাজি কামাল যিনি, উনি এত অসুস্থ, দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাওয়াটা বন্ধ, এবং সে কোনোভাবেই অস্থিরতাতে ভালো লাগতেছে না, ভালোভাবে চলতে পারতেছে না। এর পাশাপাশি যখন উনি এরকমভাবে দৌড়াদৌড়ি করতেছে, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, এর পরবর্তীতেই 10-15 দিন পরেই নাকি আবার ওনার ওয়াইফ এরকম অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ করে বমি, পেট ব্যথা, আর ভালো হচ্ছে না, উনিও আবার এরকম বিছানায় পড়ে আছে। তো যখন এরকম দুটি মানুষ একেবারেই অসুস্থর দিকে, বেশ অল্প কয়েকদিনের ভিতরে তাদের অনেক অবস্থা খারাপ, শারীরিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে, এবং ওইখানে তার 4টা ছেলে 2টা মেয়ে একটু বিশৃঙ্খলার মতো হয়ে যাচ্ছে। বাবা মা এখানে অসুস্থ, তারা কথা শুনছে না, তারা সময় দিচ্ছে না, তারা কোনোভাবেই তাদের ওইভাবে পাশে থাকছে না। এবং আরও যেটা বিষয় হয়,
কামাল, হাজি কামাল, উনি ফজরের আজানের কিছুক্ষণ আগে দিয়ে বেশ স্বপ্ন দেখে। ঠিক একই স্বপ্ন ওনার ওয়াইফও দেখতে পারে। হাজি কামাল উনি আমাকে বললেন যে উনি অসুস্থ যখন হচ্ছিলেন, বিছানায় যখন এরকমভাবে সমস্যা পড়ছিলেন, তখন তাকে দেখানো হচ্ছিল যে তার ঘরে মসজিদ থেকে খাটিয়ে আনা হয়েছে, তাকে এখন গোসল দেওয়া হবে। আর ওনার ওয়াইফে দেখে যে ওনার জন্য কবর খোঁড়া হচ্ছে, তাকে দাফন কাফন দেওয়া হচ্ছে, এখন তাকে কবরেও দেওয়া হবে। এইরকম এই সমস্ত এলোমেলো স্বপ্নগুলো তার দেখানো হয়। এবং ওনার ওয়াইফ উনি আরেকটা জিনিস বলেন যে যখন ওনারা দুজনে অসুস্থ, তাদের বেডরুমের দরজাটা খোলা ছিল, যে আমরা যে কোনো সময় মুহূর্তে তোমাদেরকে ডাক দিলে যেন সাড়া পাও, এর জন্য বেডরুমের দরজাটা বন্ধ করা হয়নি, উনি বেডরুমের দরজাটা খোলা রেখেছিলেন। তো কামাল ভাইয়ের যিনি ওয়াইফ উনি বললেন যে আমার বেডরুমের দরজাটা খোলা ছিল, ঘুম কোনোভাবেই আসতেছিল না, খুব অস্থির লাগতেছে। হঠাৎ রাত 2টা, 2:30 বা 3টার মধ্যে এরকমভাবে বাহিরের মনে হচ্ছে তার ওই দরজার সামনে একটি আগুনের বলের মতো, গোল চাক্কা বলের মতো করে ঘুরতে ঘুরতে একেবারে উঠানামা করতেছে এবং তার ছোট ছেলের ঘরে প্রবেশ করলো। যখন প্রবেশ করলো উনি অবাক হলো যে ঘরের ভিতরে একটি এরকম হচ্ছে, অবশ্যই কোনো খারাপ কিছু প্রবেশ করেছে। তখন উনি কিছু দোয়া কালাম পড়লো, নিজের গায়ে একটু ফু দিল, অমনি মুহূর্তে দেখে তার ছেলের দরজাটা খুলে ওই যে আগুনের যে বলটা ভিতর প্রবেশ করেছিল সেটি একটি খারাপ সুরাত, অর্থাৎ খুব খারাপ একটি মানুষের মতো করেই একেবারে হাতে অস্ত্র মানে চাকু রক্ত মাখানো বের হচ্ছে। উনি এটা দেখার পরে চিৎকার করেন এবং সবাই জেগে যায়, কিন্তু অথচ মোটর তো দেখা যায় কিছুই হয়নি। উনি বলছেন যে এটাকে আমাদের কোনো মানসিকভাবে সমস্যা পড়েছে কিনা, তার এটাও চিকিৎসা নিয়েছে, ডাক্তার বলছেন না আপনাদের সব কিছুই ঠিকঠাক। তো এখানে যারা আমাদেরকে, যেমন আমাকে ওইখানে যে নেওয়া হয়, আমাদের এই বুট.com-এরই খুব প্রিয় শ্রোতা ওনারা ছিলেন, ওনারা এখনও শোনেন, রুমা আপু, বাদল ভাইয়া, জুয়েল ভাইয়া আমার কাছে এসে তার বাসায় নিয়ে যান। তো আমরা যখন যাই তখন ওনারা, রুমা আপু যে কথাটা বলল, ওনাদের একজন খালামণি, তার খালামণি তাদের একটু অবস্থানটা ভালো নেই বলে তাদের কাছে আসা যাওয়া করে থাকে। তো ওই খালামণির কিছু চরিত্র বা তার কিছু কাজকর্ম তাদের কাছে সন্দেহ হয়েছিল। তার খালামণি যখন ওনার বাসায় আসা যাওয়া করে, হাতে করে কিছু ময়লা আবর্জনা, প্যাকেট, ভাঙ্গা আয়না, ভাঙ্গা গ্লাস, হাঁড়ি ভাঙ্গা, এইগুলো কিছু জিনিসপত্র উনি সাথে করে নিয়ে এসে ওই ছোট ছেলে যে রান্না তার ঘরে রাখা হতো। তো এটা দেখে ওনারা বলতো এইগুলো নিয়ে আসো কেন খালা? বলতো আমি ভুলে গেছি, ফেলে দিয়ে আসবো না, না ফেলে দিয়ে আমি নিয়ে এসে পড়ি, আমি যাওয়ার সময় আবার নিয়ে যাব। এবং আরেকটা বিষয় করতো না খালামণি, রান্না বান্না করা হয়েছে, তার রান্না করার যে হাঁড়িতে ডাল সেটা ফেলে দিত, ফেলে উনি কিছু পার্সোনালভাবে তেল, লবণ, ডাল নিয়ে আসতো, ওইটা রান্না করে তাদেরকে খাওয়াতো। তো এটা নিয়ে অনেক কিছু হয়েছিল। তো এটা বারবার বলা হয়েছিল যে এটা তো ভালো নয়, এটা আমাদের সন্দেহজনক লাগে, এটা না করাটাই ভালো। তখন উনি কান্নাকাটি করে অভিশপ্ত দিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী, আমি তোমাদের কোনো ক্ষতি করি না। অথচ কিন্তু সে এইগুলাই তাকে ধ্বংস করে যাচ্ছে। আরেকটা জিনিস করতো, ভাই আমি আপনাকে যে কাপড়গুলো দেখিয়েছি, যে ভিডিওটাতে আপনারা কাপড় দেখেছেন, সেটা হচ্ছে একটি বস্তায় করে উনি অনেক পুরাতন কাপড় কোথা থেকে একেবারে ময়লা আবর্জনা কাপড় ভরে ভরে এইভাবে তাদের বাসায় এনে ওই রান্নার খাটের কাছে রেখে দিত। তো এইভাবে তাদের একের পর এক সমস্যা দেখা যাচ্ছিল এবং ঘরটাতেও মেরো রকমের ঝামেলা, কেউ কাউকে সহ্য করতেই পারে না, বাসায় ঢোকার সাথে সাথেই মাথা ব্যথা শুরু করে, আর কেউ কারো কথাই শুনতেও ভালো লাগে না, এই বাড়িতে কেউ যেন না থাকলেই ভালো হয়। আর যিনি প্রধান ছিলেন বাড়ির কর্তা হাজি কামাল সাহেব এবং তার ওয়াইফ, তাদের একেবারে ভিতরে বিশ্বাস যে এইবারই বুঝি আমাদের মৃত্যু, আর কোনো আমাদের বাঁচার মতো উপায় নেই, কারণ হাসপাতাল থেকে সব রিপোর্ট শেষ। তার খালামণিও আসতো, বিভিন্ন রকমের তদবির কবিরাত নিয়ে আসতো, তারা নিষেধ করতো যে তুমি এগুলো করো না। উনি এক কথাই বলতো, উজু করে তসবিদানা পড়তো আর অভিশাপ দিত যে আমি তোমাদের উপকারের জন্য আসি, ক্ষতি করি না। তো যাই হোক, পরবর্তীতে আমরা রুমা আপু, বাদল ভাই আমাকে যখন ওনার বাসা নিয়ে যাওয়া হয়, তা আমরা ওনার বাসা যাওয়ার পরপরই আমরা ভেতরটাকে খুব খারাপ লাগে, মানে শরীর থেকে ঘাম ঝরে। তো আমি বলছি অবশ্যই এই বাড়িতে কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের বিষয় আছে, আমরা এখন দোয়া করব। আমার সর্বপ্রথম কাজ, আসেন আমরা এই ঘরটাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করি, করে আমরা তারপর আমরা একটু বসে একটু দোয়া করব।
তো রুমাপু এবং বাদল ভাইয়া মিলেই বললো আপনি একটু দাঁড়ান, আমরা এই ঘরটাকে আগে পরিষ্কার করি। তখন ওই সময়কালেই জাজিম থেকে কিছু এরকম মাদুলি পাওয়া যায় এবং রান্নার ঘরে যেটা পুরাতন কাপড় পাওয়া গেছে ওইখানের মধ্যে ওই পুরনো কাপড় চোপড়ের লুঙ্গি টুকরো, সিপটিপিন বা আবি যাবি কায়তুন, অনেক খারাপ জিনিসগুলো। তখন ওনার খালামণিও ছিল, ওনার খালামণি এগুলো দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে উজু করে জায়নামাজ নিয়ে বসে তসবিদানা গুনতেছে। পরে বলা হয়েছে যে আপনি এটা একটু শেষ করে আমাদের সাথে কথা বলুন। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে এগুলো কি হচ্ছে, বলে সব কিছু তোমাদের ভালোর জন্য, অশুভ শক্তি ঘরে প্রবেশ করেছে, অমঙ্গল ঘরে প্রবেশ করেছে, আমি এগুলো ভালোর জন্য করে যাচ্ছি। তখন আমরা বলেছি না, এগুলো সম্পূর্ণ সব কিছুই হচ্ছে একটি কুফুরি আক্রান্ত, এগুলো একটা কিছু ভালো নেই। তখন এগুলো নিয়ে তাদের একটু কথা কালাম করা হয়। আমি বলছি ঠিক আছে, আমি আমার ব্যবস্থাগুলো দিয়ে যাচ্ছি, পরবর্তীতে ওনাকে আসা নিষেধ করে দিন, ঠিক হয়ে যাবে। আমরা এটা বলেছি এবং ব্যবস্থাও দিয়েছি ভাইয়া। আমরা যখন ব্যবস্থাটা দিয়ে আসি 2টা দিন তাদের একটু সমস্যা হয়েছিল, একটু ভয়ভীতিকর। তাদের কানের সামনে হাজি কামাল যিনি ছিলেন ওনার ওয়াইফের সামনে কানের সামনে বলেছিলেন যে আজকেই দিনটা শেষ আর দুজনকেই মারতে হবে। বারবার যেন তাদের কানে ফিস ফিস করে এটা কে যেন বলছে। পরবর্তীতে আমরা বলেছি যে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করুন, ইবাদত করুন এবং আমরা যে ব্যবস্থাগুলো দিয়েছি গ্রহণ করুন, সব ঠিক হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ ভাইয়া, যে সমস্যা বা যা কিছু রকমের বিপদ মুসিবত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখন সুরক্ষা রেখেছেন। এটাই ছিল ভাইয়া ঘটনা। মাইনুদ্দিন ভাই, আমরা আপনার পরবর্তী ঘটনায় যাই। জি ভাইয়া, পরবর্তী দ্বিতীয় যে ঘটনাটা সেটা হচ্ছে আমি এখন বর্তমানে মিরপুর 12 নম্বরে থাকি। এখানে একটা অফিস আছে, আমি এখানে বসি ব্যবসায়িক কাজে। তো ওইখানে হঠাৎ মাগরিবের পরে সন্ধ্যার পরে 7টা সাড়ে 7টার দিকে কিছু লোক আসে, যেমন মাদ্রাসায় পড়ুয়া কিছু ছাত্রী এবং তাদের অভিভাবক আসে। তা আমি এসে বসে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কী করে চিনলেন বা কার কাছে আসলেন। বললাম আমরা হাফিজ মাইনুদ্দিন, একজন হুজুর আছে ওনার কাছে। বললাম জি আমি। বসার পর আমি বললাম যে ঠিক আছে বসি, কোথার থেকে কিভাবে আমার পরিচয় বা কিভাবে জানলেন, এই কথা বলে বসলাম। একটু পরেই ওই একটি মাদ্রাসার ছাত্রী যিনি ছিল হঠাৎ করে চিৎকার দিয়েছে, চিৎকার করে উনি সেন্সলেস হয়ে গেছে। আরেকজন ওনার সাথে যিনি আসলেন, ওনার বোন হতে পারে বা আমার পরিচয় করতে পারিনি, তাতে ও আরেকজন উনি হঠাৎ করে বমি টমি করে চিৎকার দিয়ে বলতেছে আমাকে মারছে, আমাকে মারছে, আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও। তা আমি তার অভিভাবক যারা ছিল 2-4 জন ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম এরা মানে বিষয়টা আমি বুঝতে পারলাম না, এটা কারা। বলে এদেরকে জিনে ধরেছিল আর আমরা খুব আপনাকে তালাশ করে আমরা খুব সহজভাবেই আপনার কাছে চলে আসতে পারছি। এখন এই 2টা মেয়ে এবং আমাদের আরও যারা আছে এরকম 4-5টা মেয়েকে জিনে ধরেছে মাদ্রাসার থেকে। পরে বললাম আচ্ছা আমি বুঝতে পারছি, কিন্তু তাদেরকে বসান এবং আমরা যেন তাকে দেখতে পারি জিন কীভাবে কি সত্যিকার প্রবেশ করেছে কি না, না তাদের কোনো অন্যরকম কোনো সমস্যা আছে কি না। কিন্তু তারা তো এলোমেলো চিৎকার করতেছে, হাতে কামড় দিচ্ছে, মানে কেমন যেন করতেছে। আমার কাছে সেটা জিনের বিষয়টা মনে হয়নি। পরবর্তীতে আমি খুব ধমক দিয়ে বললাম যে আপনারা চুপ থাকুন এবং সুন্দর আপনারা আমাকে বোঝার চেষ্টা করুন, কথা শুনুন, কী সমস্যা আমাকে খুলে বলুন। ওই জিন যারা মেয়েগুলো চিৎকার করেছিল তারা আবার স্বাভাবিক বলে বলতেছে আমি তো বিবাহিত, আমার চলে যেতে হবে। আমি কাকে বিবাহ করেছো? এখন ওনার যিনি যার উপরে প্রসেস করেছে উনি আর কি বলতেছে যে আমি একে বিবাহ করেছি। বললাম তুমি কে? বললো আমি তো মানুষই। বললাম মানুষ না, তুমি যদি মানুষ বা জিন হয়ে থাকো সেটা তো আমরা বুঝবো, আসলে তোমার সমস্যা কোথায়। পরবর্তীতে যেটা বলা হলো যে আমি কথা বলতে পারি কিন্তু আমার পাশে কেউ থাকতে পারবে না, আমাকে একা থাকতে হবে। বললাম আচ্ছা ঠিক আছে। ওনাদেরকে বললাম আপনারা একটু পাশের রুমে যান, আমি ওনার কথাগুলো শুনি। তখন উনি আমাকে আর কি অনেকগুলো বিষয়টা বললো যে খুব একজনকে খুব পছন্দ করে, তাকে ব্ল্যাক ম্যাজিক করে তার মানসিক সমস্যা করে ফেলেছে, ওই ছেলেকে আনতে হবে। পরে বললাম না এগুলো এখানে হবে না, যদি কোনো রকমের কোনো অসুবিধা বা আপনাদের কুফরি ব্ল্যাক ম্যাজিক জিন থাকে আমরা সেটা তাড়িয়ে দিতে পারি। হঠাৎ করে সে আবারও তার এলোমেলো আবারও চিৎকার আবারও এরকমভাবে করতেছে। তখন আমরা তার আমলটা বসি জিনের যে এই বিষয়টা, যে জিন কোনো দূর থেকে কোনো কিছু তাকে নিঘা বা কষ্ট দিচ্ছে কিনা।
পরবর্তীতে ওই মেয়েটাকে নিয়ে বসলাম, বসে আমরা যে জিনের আয়াতগুলো থাকে, আমরা যে আমলগুলো করে থাকি, তখন আমলগুলো করলাম। তখন দেখি জি ভাইয়া সত্যিকারই মাদ্রাসায় থাকা এই মেয়েটার উপরে জিন ছিল, যেটা খুব বদ জিন, দুষ্ট জিন, সহজে ধরা দেবে না, এলোমেলো করে। তখনই মেয়েটার উপরে দেখি জি সত্যিকার জিন আছে। তখনই জিনটাকে আমরা বললাম, তুমি এরকম কেন করেছো এবং এইভাবে দূর থেকে তাকে কষ্ট দিচ্ছে কেন? তখন বলছে, আমাদের বিবাহ হয়ে গেছে, আমরা মাদ্রাসা থাকও পারে, আমার ওর ভালো লেগেছে, আমরা বিবাহ করে নিয়েছি। পরে বললাম, এগুলো হবে না, তোমরা সরে যেতে হবে। তারকে এইভাবে আমরা আমল করে ওই জিনটাকে আমরা সেই দিনের মতো একটু ছাড়িয়েছি। পরবর্তীতে ওই মেয়েটা চলে যাওয়ার পরে 2 দিন 3 দিন পরে আবারও সেই জিনটা এসেছিল ওই মেয়েটার কাছে প্রসেস করতে, কিন্তু পরবর্তীতে এটা আর চলে গেছে, আর হবে না। আমরা ওইভাবে তাদেরকে আমলের কথা শিখিয়েছি। যেই ঘটনা দুটো হয়েছিল যে তারা 3-4টা মেয়ে, ওইখানকার তারা বান্ধবী ছিল, একটা জিনি তাদের একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, এইভাবে 4 জনকেই তারা একটা জিনি প্রসেস করে এবং কিছুক্ষণ মানে কাছে থাকলেই তারা কাছাকাছিভাবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর পর তাদেরকে আক্রমণ করে। আর যখন দূরে সরে যায় তখন একজনের উপরে এই জিনটা প্রসেস করে থাকে। তো ঘটনা এটাই ছিল যে বদ জিন বা খারাপ এই দুষ্ট জিনটা ওই মেয়ের সাথে অবশ্যই ছিল, সেটা আমরা পরবর্তীতে খুঁজে নিয়েছিলাম। জি ভাইয়া, আর আংটিটা ওই জিনটাই আমাকে দিয়েছে। ঘটনা এটাই। এই মুহূর্তে আমি কথা বলতে চাই রেদওয়ানের সাথে। রেদওয়ান, আপনি একটু যদি কাইন্ডলি সবাইকে বলতেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি আজকে কোথাকার ঘটনা শোনাবেন, যদি আমাদের দর্শক বা আমাদের শ্রোতা বন্ধুকে যদি একটু বলতেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেদন মাহিন, উত্তরা থেকে বলছি। আজকে মূলত আমি 2টা স্টোরি বলবো, একটা আমার নিজের সাথে ঘটা আর আরেকটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে ঘটা। এটাই এখন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা ঘটনা শুরু করি। তো মূলত আমার যে স্টোরিটা সেটা একটু ছোট। আমি যখন ছোটবেলা ছিলাম ওই সময়কার একটা কাহিনী। মেইনলি আমি যখন ক্লাস 1-এ পড়তাম, রাসেল ভাই, তখন আপনি বুঝতেছেন তো, মানে আমার এজটা তখন কত কম, কোনটা ভালো কোনটা খারাপ বুঝার সেন্সটা তখনও আমার এত আসে নাই। তো আমি একদিন একটা রাতের কাহিনী বলি। আমি আমার আম্মু আর বাবার মাঝে আমি শুয়ে আছি, আমাদের মশারি টানানো থাকে সবসময়। তো আমি খেয়াল করলাম রাত তখন বাজে হচ্ছে 1টা কি 2টা। হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের রুমের আমার মশারির বাইরে কিছু অবয়ব বলতে কি, আমি ছোটবেলায় আমি যেটাকে ভাবতেছিলাম সেটা হচ্ছে যে মনে হচ্ছিল কিছু বোরখা পরা মহিলা আমাদের রুমে ঘুরতেছে। তো এটা দেখে আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে আশ্চর্য, মানে আমাদের রুমের মধ্যে এত মানুষজন কিভাবে ঢুকলো। তো আমি একটু শিওর হওয়ার জন্য আমি জিনিসটা আমার চোখ কসলাতে আমি একটু উঠে বসলাম। কারণ আসল ভাই, আপনি যদি খেয়াল করেন বাতাসে কিন্তু মশারিটা দুলে, রাইট? তো তখন মনে হচ্ছিল যে বাতাস মানে মশারির কারণে কি আমি ভুল দেখতেছি না, বাট আমি নিজেই শিওর হওয়ার জন্য আমি উঠে বসলাম। তো খেয়াল করতেছি যে না, বাহিরে কিছু একটা না 5-6 জনের মতো মানে ঘোরাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে। আমাদের রুমের স্পেস খুবই কম, বাট একটু একটা স্পেসের মধ্যে আরও খেয়াল করলাম যে একজন আরেকজনের ভেদ করে বের হয়ে যেতেছে। মানে আমি আরেকজনের বুকের সাথে লেগে পিছন দিক দিয়ে বের হয়ে যেতেছে, মানে এইভাবে এরকম একটা অবস্থা। তো আমি করলাম কি, হামাগুড়ি দিয়ে একটু 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 করে সামনে গেলাম, একদম মশারির কাছে যাওয়ার পর আমি খেয়াল করলাম যে আমি যত আগাই তারা আমার রুম থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, মানে আমাদের রুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমি ভাবলাম যে মেবি এটা আমার মনের ভুল হতে পারে। আমি ঘুমের ঘরেও ছিলাম। তো আমি যখন সামনে যাই, আমি একদম মশারিটার কাছে নাকটা নিয়ে, মানে একদম আমার মুখটা আমি মশারির কাছে নিই। যাওয়ার পর আমি খেয়াল করলাম ওরা সবাই আমার রুমের থেকে বের হয়ে যেতেছে। তো বের হয়ে ডাইনিংয়ের অন্ধকারের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি আর এটা আমলে নেইনি, সুন্দর মতো আবার আম্মু বাবার মাঝে এসে আমি সুন্দর মতো ঘুমিয়ে পড়েছি।
ঠিক তার কয়েকদিন পর আমি দেখতেছি আমার বাবা ঘুমানোর আগে একটা সূরা পড়তেছে, আর সূরা পড়তেছে আর হাতটা না ঘুরাচ্ছে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে সূরা পড়তেছে। তখন আমি বাবার কাছে গেলাম, বাবাকে বললাম, বাবা, তখন ওই রাসেল ভাই ঠিক তার কয়েকদিন পরের কাহিনী কিন্তু আমি আপনাকে বলতেছি। তখন আমি বাবাকে বললাম যে, বাবা তুমি এটা কি করতেছো, মানে হাত ঘুরাচ্ছ কেন? তখন বাবা বলতেছে যে, তুমি মনে করো যে আমাদের বাসাটাকে তুমি তুমি ক্রিকেট খেলো না? তো আমি বললাম, হ্যাঁ খেলি। তুমি যখন একটা টেনিস বল টেপ দিয়ে পেঁচাও, কিভাবে পেঁচাও? পুরা গোল করে জিনিসটাকে পুরো আটকে ফেলো না? তখন কি আর টেনিস বলটাকে বোঝা যায় যে এটা একটা টেনিস বল? তখন তো এটা একটা টেপ টেপ সাপোজ জিনিসটা লাল কালারের টেপ দিয়ে পুরোটা পেঁচিয়ে ফেলো না? হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ বাবা। তখন আমার বাবা বলল যে, ঠিক আমি এভাবেই হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বাসাটাকে পেঁচিয়ে ফেলছি, যেটা আমি এখন বুঝতে পারি যে ঘর বন্ধ করা, যেটা ওই দুয়াটা সে বাবা পরে ঘর বন্ধ করতেছে। কিন্তু ওই সময় ছোটবেলায় তার আমি বুঝি নাই। পর আমি বললাম, আচ্ছা আচ্ছা। ওই দিন রাতের কাহিনী। ঘুমাতে গেলাম, রাত তখন বাজে হচ্ছে এইরকমই একটা কি 2টা। দেখি কি আমি সেম আম্মু বাবার মাঝে শুয়ে আছি, আমার হাতের ডান সাইডে জানালা। তো আমি ডান দিক ফিরে ঘুমাইছিলাম। তো আমি খেয়াল করলাম মানে মানে হুডি পরা কিছু অবয়ব আমার জানলার বাইরে সানসেটে দাঁড়িয়ে আছে। তো আমি তার দিকে তাকালাম, তাকানোর পরে দেখতেছি সে আমাদের মানে সানসেটটা প্রায় বড়, অনেকখানি মানে হাঁটার একটা স্পেস আছে, মানে জানলাটা যতটুকু বড় সানসেটটা ওই রকমই। সে ডান সাইড থেকে বা সাইডে হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা, গেল একজন। তার থেকে বড় ব্যাপার হচ্ছে তার হাতে একটা তলোয়ার ছিল, ঠিক আছে, তলোয়ারের মতো বড় হাতে তলোয়ার নিয়ে সে জাস্ট তলোয়ার জাস্ট ধরে রাখছে, দ্যাটস ইট। সে সুন্দর মতো হেঁটে চলে গেল, একজন গেল। ঠিক তারপরে একই রকম মানে মনে হচ্ছে হুডি পরা গেল। আমি আচ্ছা, এখানে আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে আমি কেন রিয়্যাক্ট করতেছি না বা আমি কেন ভয় পাচ্ছিলাম না? আমি মূলত ওই জিনিসগুলোকে আমি মনে করতেছিলাম যে চোর। সত্যি কথা বলতে আমি ওই সময় বুঝার আমার কোনো ছিল না, আমি ভাবতেছি যে চোর। তো আমি আমার আম্মু আব্বুকে উঠানোর কোনো চিন্তা করিনি। আমি ভাবলাম যে দেখি কি চুরি করে তারা, কারণ ওই সময় আমরা তো দোতলায় থাকতাম, তার আগের বছর নিচতলা ছিলাম। সো চুরি হতো, ঠিক আছে, আমাদের বিল্ডিংটা চুরি হতো। এখন আমি ভাবতেছি যে চোর। আচ্ছা, এমন করে একজন গেল, 2জন গেল, 3জন গেল, 4জন গেল, 5 জন এইভাবে যেতেই আছে। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে সবার হাতে হাতে বিভিন্ন ধরনের তলোয়ার, আর তলোয়ারগুলো নর্মাল তলোয়ারের মতো না। আমরা লাইক অনেক ডিজাইনের তলোয়ার আছে না, যে আমি আপনাকে বুঝাতে পারবো না, মানে একদম খাঁচকাটা টাইপের একটা তলোয়ার, মানে এরকম তলোয়ার ধরে তারা পার হয়ে যেতেছে। এখন এটা দেখে তো আমি মনে করতেছি যে না, এটা তো কেমন জানি, সকালবেলা আম্মু আব্বুকে বলবো না। আচ্ছা যাই হোক, ঘুমাই যাই। পরে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আমি আম্মুকে বললাম যে আম্মু এরকম কিছু দেখছি। তো আম্মু বলে যে আরে এটা কি দেখছো না দেখছো। আম্মু বিশ্বাস করেনি কথাটা। গেল এই কথাটা আমি ভুলে গেছি রাসেল ভাই, ঠিক আছে। আমি যা দেখছি ওই রাতের একবার মশা রুমের মধ্যে, তারপর আরেকবার সানসেটের মধ্যে, এগুলো যা দেখছি এগুলো সব ভুলে গেছি। এখন আমি আসি ক্লাস 7-এর কাহিনীতে। ক্লাস 7-এ হঠাৎ আমার একটা ফ্রেন্ড, তার নাম আমি বলছি শৌখিন। তো শৌখিন আমাকে শুরুর থেকে আমি সেদিন ওর সাথে বসলাম, তো শুরুর থেকেই সে আমাকে বারবার করে বলতেছে যে মাহিন, আজকে আমি ভূত দেখছি। তো আমি তার কথা তেমন পাত্তা দিতেছিলাম না। আমি বললাম যে আচ্ছা আচ্ছা শুনবো, তোর ঘটনা শুনবো। সে বারবার বলতেছিল যে একটু ঘটনা শুন না। আসলে ব্রেক পাচ্ছিলাম না, তো আর কি আমি শোনার ইন্টারেস্ট দেখাচ্ছিলাম। তো যখন টিফিন টাইম হলো তখন সে আমাকে বলতেছে যে একটু কাহিনীটা শুন। তো আমি বললাম হ্যাঁ বল, কী হয়েছে? বলতেছে যে রাত তখন বাজে 3টা, আমি ঘুমিয়েছিলাম, আমার পুরা রুমে অন্ধকার, আর রুমের বাইরে আমাদের ডাইনিং, তো ডাইনিংটার মধ্যে লাইট জ্বলানো ছিল, আর পর্দা মানে রুমের পর্দাটা দেওয়া রাখা যাতে আলোটা আর কি রুমের মধ্যে না আসে। তো হঠাৎ করে
রাত 3টার দিকে ঘুম ভেঙে যায়। তো রাসেল ভাই ক্লাস 7-এ কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ বুঝার বোধ শক্তি আল্লাহ দিয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো সে আমাকে যখন বলতেছিল আমি তার দিকে তাকিয়েছিলাম যে সে মানে কি পরিমাণ যে ভয় পেয়ে কথাগুলো বলতেছিল, যে সে দেখলো যে একটা কালো অবয়ব মানে ঘুমটা দেওয়া, যেই না ও বললো যে ঘুমটা দেওয়া, তখনই আমার বুকটার মধ্যে ছট করে উঠলো যে আমিও তো এরকম কিছু একটা মেবি ছোটবেলায় দেখছি। আমি কিন্তু এতদিন অবধি বিলিভ করতাম না যে আমি যা দেখছি এটা আমাকে কোনো ক্ষতি করে নাই, আমিও তাদের কোনো ক্ষতি করিনি। সো আমি ভাবলাম যে না, এটা হয়তো আমার মনের ভুল। তো যখন সে আমাকে বলা শুরু করলো যে কালো একটা অবয়বের মতো মনে হচ্ছে যে বোরখা পরা বা ঘুমটা দেওয়া, তো এই জিনিসটা শুনে আমার বুকটা কেঁপে উঠছিল। পরে যাই হোক সে আমাকে বলা শুরু করলো যে আমি এটা দেখে আমি তো বুঝে গেছি যে জিনিসটা আসলে মানে মানুষ না। তো আমি যখন চিন্তা করলাম যে আম্মু বাবা পাশের রুমে ঘুমাচ্ছে, একটা চিৎকার দিব, তখন সাথে সাথে ওই জিনিসটা ঠাস করে হাত উঁচু করছে। এখন হাত উঁচু করার পরে দূরে থেকে হাত উঁচু করছে, হ্যাঁ, হাত উঁচু করার পরে তার রাসেল ভাই একটা কথা বলে নিই, তার হাতের মানে তার মাথার পিছে যে মশারির গিট্টুটা দেওয়া, ওইটা মেনলি হচ্ছে একটা আলনাতে দেওয়া ছিল, কাপড় রাখার আলনাতে। তো সে খেয়াল করলো যেই না ওই অবয়বটা হাতটাও তার দিকে উঁচু করছে দূর থেকে, ওই আলনাটা ধাপ করে আমার বন্ধুর মুখের উপরে এসেছে পড়ে। সে তো পুরা মানে এমন একটা ভয় পেয়ে চিল্লানি দিয়ে উঠছে যে মানে চিল্লানি দিতে দিতে সে একটা জিনিস খেয়াল করলো যে ওই অবয়বটা এত জোরে দৌড় দিচ্ছে যে ওয়ালের সাথে লেগে ভ্যানিশ হয়ে গেছে। ওই রাসেল ভাই, আমি শুরুতেই বললাম আমি যা দেখলাম আমার বন্ধু সেটাই দেখেছে। আমিও ঠিক একই জিনিস দেখলাম, দুজনের সাথে গা ভেদ করে বের হয়ে যাচ্ছে, মানে কাউকে কেউ কোনো স্পর্শ করতেছে না। ঠিক তেমনি আমার বন্ধু শৌখিনও একই জিনিস দেখলো, যে জিনিসটা দৌড় দিয়ে ওয়াল ভেদ করে বের হয়ে গেছে। তো আচ্ছা, এবার আসি মেইন কাহিনীতে। সেটা হচ্ছে যে আমার বাবা বা মা দুজনই বাসার মধ্যে কিছু একটা আন্দাজ করতে পেরেছে, ঠিক আছে। আমার বাবা যে দোয়াটা পড়তেছিল এটা আমি পরে জানতে পেরেছি, যাই হোক বড় হওয়ার পরে জানতে পেরেছি। তো আমার বাবা মূলত ঘর বন্ধ করার যে দোয়াটা পড়তেছিল, তো এটার পরে আমি যে সানসেটে যেই অবয়বগুলাকে দেখেছি, এরা মূলত হচ্ছে রাতের প্রহরী জিন। এরা আমাদের ঘর রক্ষা করে। কেন রক্ষা করে? আমার আম্মু আব্বু ভয় পেয়েছিল, কিছু একটা নিয়ে ভয় পেয়েছিল, যেটা আমাকে আজ অব্দি বলে নাই, ঠিক আছে। বাট একটা মানুষ ভয় না পেলে তো আর ঘর বন্ধ করার চিন্তা করেও না, তাই না? তো মূলত আমি যা দেখেছিলাম ওইটা হচ্ছে আমাদের সানসেটে যেটা দেখেছি, তো ওইটা আমাদের ঘর বন্ধ বা আমাদের ঘর রক্ষা করার জন্য ওরা এসেছিল। আর সানসেটে যাদেরকে দেখেছিলাম ওরা হচ্ছে ভালো, কিন্তু আমার বন্ধু আর আমি রাত আমাদের ঘরের মধ্যে যেটা দেখেছিলাম কালো অবয়বগুলা, ওগুলা ছিল ইভেল এক কথায়। তো কিছু একটা হয়তো খারাপ ছিল আমাদের রুমে। এই ছিল আমার প্রথম ঘটনা। আশা করি রাসেল ভাই আপনার ভালো লেগেছে, দর্শকদেরও ভালো লেগেছে। আজকে আপনি বলেন যে আপনার প্রথম ঘটনা আপনি শেষ করলেন, তার মানে এর পরে আরো ঘটনা আছে কিনা সেটা একটু জানতে চাই। হ্যাঁ, আমার ফ্রেন্ডের সাথে একটা মর্মান্তিক ঘটনা আছে, যেটা আমি বলতে চাই। এটা একটু লং হবে রাসেল ভাই। চলেন তাহলে শুরু করে দেই। হ্যাঁ শিওর। আচ্ছা, আমার বন্ধুর নাম হচ্ছে রাইসুল। তো মূলত ওর ফ্যামিলি নিয়েই কাহিনী। শুরুটা হয় একটি গ্রাম কেন্দ্রিক। ওর বাবা ছিল এমবিবিএস ডক্টর। ওই গ্রামে, আমি গ্রামটার নাম বলতে যাচ্ছি না, গ্রামের প্রথম এমবিবিএস ডক্টর। তো উনি যখন গ্রামে আসে, তো গ্রামে একদম হইচই পড়ে যায়, ঠিক আছে। মানে কীভাবে আমাকে বুঝাবো, যে একটা এমবিবিএস ডক্টর, আর সাথে উনি আবার ফ্রি ট্রিটমেন্টও দিচ্ছে। রাতের বেলা উনি একদম ফ্রি ট্রিটমেন্ট দেয়, আর দিনের বেলা খুবই কম টাকায় ট্রিটমেন্ট দেয়। তো এখন আপনি মানে আমি দর্শকদের ইয়াতেই বলছি যে মানুষ তো সবসময় ভালো জায়গাতেই মানে
যেতে চায়, মানুষটা সবসময় ভালো ভালো জিনিসই চায়। তো এখন নর্মাল যে গ্রামের হাতুড়ি ডক্টর, তো ওদের কাছে তেমন মানে পেশেন্টসরা যেত না। তো যাই হোক, এখন এভাবেই রাইসুলের বাবার মূলত আঙ্কেলের চেম্বারটা খুবই ভালো যেতেছিল 1 বছর ধরে, মানে প্রায় কোনো অসুবিধা নেই। তো এভাবেই একদিন একটা পেশেন্ট রাতের বেলা আসে ওনার কাছে, আর এসে বলে যে ওনার স্ত্রী অনেক অসুস্থ। তো তো অসুস্থ। এখন ওনাকে বলল যে স্যার আপনি এসে প্লিজ আমার, মানে রিকোয়েস্ট যেভাবে করে আর কি, যে এসে একটু আমার স্ত্রীকে একটু দেখে যান। এখন আঙ্কেলেরও সরল মনে রাজি হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে চলেন, এমন তো রাতে কতই ট্রিটমেন্ট দেয়। তো গেছে, যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলো যে তেমন কোনো মেজর কোনো মেজর কোনো প্রবলেম নাই ওনার। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় তখন 9টা। এখন গ্রামে রাত 9টা মানে কিন্তু অনেক। যাই হোক, ওই রোগীর পরিবার আঙ্কেলকে অনেকবার রিকোয়েস্ট করতেছে যে আপনি একটু কিছু খেয়ে যান, এত কষ্ট করে আসছেন, কিছু খেয়ে যান। এখন আঙ্কেলও না করে নেই, ওনাদের বাসায় খায়। তো খাওয়ার পর থেকে আঙ্কেলের মানে তারপর দিন থেকেই মূলত ওনার একটু প্রবলেম হওয়া শুরু করে, যেমন মাথা ব্যথা, এরকম কিছু প্রবলেম ছিল। যাই হোক, এরপরই আমি চলে যাই আমার ফ্রেন্ডের কাহিনীতে। একদিন রাতে আমার ফ্রেন্ড রাইসুল, সে তার আম্মু আব্বুর সাথে ঘুমিয়েছিল। তো হঠাৎ করে রাইসুলের মনে হলো যে আচ্ছা সরি, আমি লিসেনারদের উদ্দেশ্যে একটা কথা বলি। ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল, হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওদের জানলা হালকা খোলা, আর ঘরের কারেন্ট ছিল না। তো কুপি বাতি জ্বালানো, হালকা একটু খোলা জানালা। তো এর মধ্যে সে মানে জানালার অপোজিটে, মানে অন্যদিকে মুখ ফিরে ঘুমাচ্ছিল। তো মনে হলো যে জানলার মধ্যে কেউ একজন টোকা দিছে। তো টোকা দেওয়ার পরে সে আমলে নেয়নি, তো বারবার টোকা দিচ্ছে, টুক টুক টুক, মানে এইভাবে মনে হচ্ছে বারবার নক দিচ্ছিল। তো এখন সে না ঘুরে একটু জানলার দিকে তাকানোর পর দেখে যে দূর থেকে একটা লাল কালারের, মানে লাল রঙের চোখ তার দিকে এগিয়ে আসছে। এখন ওই চোখ দুটা এত জল করতেছিল, সে মানে মনে করতেছে যে এটা হয়তো মানে কিছু একটা আলো বা কিন্তু দেখতেছে ওই চোখটা দূরের থেকে আসতেছে বলতে এখন সে তাকায় আছে। হঠাৎ করে সে ফিল করতে পারলো যে ওইটার দিকে তাকায় না, সে মানে হিপনোটাইজ, মানে যেটা বলে মানে বডি পুরো লক হয়ে যাওয়ার মতো আর কি, বোবা ধরলে যা হয় ঠিক তেরকম সে পুরো লক হয়ে গেছে, সেটার দিকে তাকায় আছে। এখন ওই জিনিসটা কাছে আসার পর সে দেখলো যে তার জানলার মধ্যে থেকে এসে ভ্যানিশ হয়ে গেল। আবার এই দিক দিয়ে কুপি বাতিও নিভে গেছে, পুরা রুম অন্ধকার হয়ে গেছে। এখন সে মনে হচ্ছে যে তার চোখটা সে বন্ধ করবে, কিন্তু চোখ আর বন্ধ করতে পারে না। হঠাৎ করে দেখে কি ওই দুই চোখ একেবারে জানলার কাছে তার দিকে তাকায় আছে। একটু পর জানলার মধ্যে ধাপ করে 3টা আঙ্গুল, ওই অবয়বটার 3টা আঙ্গুল ছিল, তো জানলার মধ্যে 3টা আঙ্গুল দিয়ে ধরছে। তো ধরার পর সে তো এটা দেখার পর সে আমার মানে ফ্রেন্ড রাইসুল, সে বুঝতে পারে যে জিনিসটা স্বাভাবিক কিছু না। তো সে দেখলো যে ওই জিনিসটা জানলা থেকে হাতটা বের করে তার দিকে এগিয়ে আসতেছে, মানে এমনভাবে এগিয়ে আসতেছে যে প্রায় 10 হাত ডিস্টেন্সে তার মুখের সামনে এসে পড়তেছে। সে তো এটা দেখে ভয় পেয়ে যায়, মানে ভয় পেয়ে যে চিল্লানি মারতে নিবে, এমন সময় হঠাৎ করে দেখে তার মা তাকে জোরে ধরছে। মানে সে তাকায় দেখে যে এই কুপি বাতি জ্বলতেছে, এই জানলা বন্ধ, বৃষ্টি পড়তেছে বাইরে, ঠিক আছে। মানে সে পরে বুঝতে পারলো আচ্ছা ওকে, আমি যা দেখতেছিলাম সেটা মনে হয় ভুল, মানে আমি স্বপ্নে দেখতেছি। তো আচ্ছা, যা দেখতেছিলাম এটা মনে হয় স্বপ্নে দেখতেছিলাম। এখন এই জিনিসটা মানে হওয়ার পর সে কিছু আর ভয় পায়নি, যে আচ্ছা ঠিক আছে আমি তো ঠিক আছি, সমস্যা নাই। তারপর সে ঘুমিয়ে যায়। রাসেল ভাই, মজার ব্যাপার হচ্ছে এখন ঘুমানোর পর ঠিক স্বপ্নে যেভাবে জানালার মধ্যে নক
করা নড়া হয়েছিল, মানে টুক 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 করে নড়ছে। এখন সে দেখতেছে যে জানলায় কেউ একজন করা নাড়তেছে, বাইরে বৃষ্টি, জানলায় নখ। তো এখন সে ভালো মতোই ডানে বামে চোখ ফিরে দেখতেছে যে না, এটা তো আমি ঘুমাচ্ছি না, এখন তো মনে হচ্ছে যে বাস্তবেই সব করতেছে। হঠাৎ করে কুপি বাতিও নিভে গেছে। কুপি বাতি নিবার পর সে দেখলো যে ওই দুই চোখ একদম জানলার সামনে, কিন্তু দিস টাইম সে ঘুমাচ্ছে না, পুরা ওই অবয়বটার চোখে চোখ, আর সাথে সাথে তার বডি লক। সে আর নড়তে পারতেছে না, চিল্লাতে পারতেছে না। সে বুঝতেছে যে আমি এখন যা দেখতেছি এটা আমি সামনাসামনি দেখতেছি, এটা আমি বাস্তবে দেখতেছি। আমি নড়তে পারতেছি না, আম্মু বাবাকে কাউকে ডাকতে পারতেছি না, ওই জিনিসটা আমাদেরকে তাকিয়ে আছে। হঠাৎ করে স্বপ্নের মতোই ঠিক একইভাবে জানলা থেকে হাত বের করে একদম আমার বন্ধু রাইসুলের মুখের সামনে এসে যেই না হাতটা রাখে, সে ভয়ে মুখটা খালি কোনো রকম মানে হা করতে পারছে, মানে বডি তো নড়াতে পারতেছে না, মুখটা কোনো রকম হা করতে পারছে। ওই মুখের ভিতর দিয়ে তার জিহ্বা ধরছে, 3 আঙ্গুল দিয়ে তার জিহ্বাটা একদম চাপ দিয়ে ধরছে। তো জিহ্বাটা যখন চাপ দিয়ে ধরে তখন সে তো আর মানে খুবই ব্যথায় উসকুস করতেছিল, মানে জিহ্বা কীভাবে ছাড়াইতে পারে, মানে সে তো নড়তেও পারতেছিল না। তো ডানে বামে একটু ভাইব্রেট বা নড়াচড়া হওয়ার কারণে ওই ঠিক আগে আন্টি যেভাবে ওকে উঠে ধরছে, ঠিক তেমনি আন্টি ওকে আবার ধরছে। ধরার সাথে সাথে দেখে যে ওই জিনিসগুলো আর নাই। কিভাবে আমি বলবো যে অ্যাকশন রিপ্লে যেটা বলে, একদম অ্যাকশন রিপ্লের মতো হয়েছে, কিন্তু এবার বাস্তবে হয়েছে। এখন সে আন্টিকে ভালো করে বলার চেষ্টা করতেছে যে আম্মু, বোঝানোর চেষ্টা করতেছে যে আম্মু আমার জিহ্বাতে আমি ব্যথা পাইছি। আর তখন অনেক ছোট, তো বুঝাতে পারতেছে না, যে ও কথা বলতে পারতেছে না, জিহ্বায় এত পরিমাণ ব্যথা পেয়েছে যে সে বলতে পারতেছে না যে আম্মু, খালি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আম্মু জিহ্বাতে ব্যথা পেয়েছি আমি। তো ওর মা বলে যে আরে বাবা কিছু না আদর করে দিয়ে ওকে শোয়া দিচ্ছে, ঘুম পাড়ালো। এখন সকালবেলা যখন উঠেও দাঁত ব্রাশ করতে যায়, তখন সে দেখে তার জিহ্বার মধ্যে 3 আঙ্গুলের ছাপ। আসলে ভাই আমার আসলে বলতে গিয়ে আমার নিজের গুজবাম্পস হচ্ছে যে ও যখন বলতেছিল, সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে যে আমার বন্ধু এখন অবধি ওই জিনিসটার জন্য তোতলা। আমার বন্ধু ঠিকমতো কথা বলতে পারে না, সে কিন্তু এখনও হিচকিচায় কথা বলে, সে প্রপারলি কথা বলতে পারে না। মূলত এটাই হচ্ছে তার তার সাথে একটা প্যাথেটিক ঘটনা। তার মাকে যখন দেখায় যে আম্মু দেখো আমার মুখের মধ্যে 3 আঙ্গুলের, জিহ্বার মধ্যে 3 আঙ্গুলের ছাপ, তখন ওর মা বুঝে যায় যে না, আসলেই তো কোনো একটা অসুবিধা যাচ্ছে। আর এদিক দিয়ে আঙ্কেলের কাহিনী হচ্ছে, আঙ্কেল আর আগের মতো চেম্বারে যেতে পারে না। চেম্বারে যেতে নিলে আঙ্কেলের মাথা ব্যথা, শরীর খারাপ, বমি, এরকম একটা অবস্থা। এখন আন্টি তো বুঝতে পারে যে না, জিনিসগুলো আসলে ঠিক হচ্ছে না, কিছু একটা তো অসুবিধা হচ্ছে। আমার হাজব্যান্ড অসুস্থ, আমার ছেলে অসুস্থ, ছেলে ভয় পাচ্ছে, হাজব্যান্ড যেতে পারতেছে না, কিছু তো একটা অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ওখানকার একটা মসজিদের এক হুজুরকে নিয়ে আসে। তো হুজুরকে নিয়ে আসার পর হুজুর বলল যে আপনাদের উপর তো এক ফ্যামিলির উপর এক ভয়াবহ কালো জাদু করা হয়েছে। তো এখন এটা শোনার পর তো আন্টির অবস্থা খুবই খারাপ হয়ে যায় যে কে করেছে, কে করতে পারে। তো হুজুর বলল যে না, আমি তার নাম বলতে পারবো না, তবে যে করেছে সে হিংসার জন্য করেছে। তখন আন্টি বলল কেন, কিসের হিংসা হতে পারে? তো বলতেছে যে আপনার হাজব্যান্ড উনি খুবই ভালো এক পর্যায়ে আছে, সেটা আর কি ওনার যে করেছে তার ভালো লাগে নাই, তার হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে, এই কারণে সে রাগের বশতে আপনার পরিবারের উপর জাদু করছে। তখন এই জিনিসটা শুনে আন্টি এত পরিমাণ রেগে যায় যে আন্টি রাগের মাথায় বলে যে আপনি একটা কাজ করেন, ওনার উপর উল্টা জাদু করেন। রাসেল ভাই, যেটা আর কি বলা হয় উল্টাকরণ জাদু, আমরা অনেকবারই ভূত.com-এ এই জাদুটার ব্যাপারে আমরা শুনি।
তখন একটু মানে হুজুর উনি একটু ঘাবড়া চাবড়া যায় যে আপনি কি বলতেছেন আসলেই। তো পরে আসলে ওই সময় আসলে ওনার রাগটা অনেক বেশি কাজ করেছে, আর তখন উনি বলল যে হ্যাঁ আপনি যে করেছে তার উপর উল্টা জাদু করেন। যেখানে আমরা মানুষের ভালোর জন্য কাজ করি, সেখানে কিভাবে আমাদের উপর জাদু করার চিন্তা করে। তো যাই হোক, তো এখন হুজুর বলল যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখে নিব, কিন্তু আপনি যদি এই জিনিসটা করেন এটা কিন্তু ভবিষ্যতে খারাপ হতে পারে। তখন আন্টি এক কথায় বলে দিছে, খারাপ হলে হোক, আমি কিছু জানি না, আপনি ওই লোকের যেমনি হোক উল্টা জাদু করেন। আমার ছেলের দিকে নজর দিয়েছে, আমার হাজব্যান্ডের দিকে নজর দিয়েছে, আমি এটা নিতে পারতেছি না। তো যাই হোক, পরে হুজুর বললো আচ্ছা ঠিক আছে। এখন এই জিনিসটা আঙ্কেলও শুনলো যে ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ওনার ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো আঙ্কেলও বুঝছে যে এখন কিছু একটা হবে, কারণ ডে বাই ডে আঙ্কেল একটু সুস্থ হচ্ছে, মানে চেম্বারে যাচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে, আঙ্কেলের আর আগের মতো খারাপ অনুভূতি হচ্ছে না। এখন হঠাৎ করে দেখে একদিন পুকুরে 3টা লাশ পাওয়া গেছে। আর লাশগুলা কীরকম? লাশগুলা ছিল পানিতে পুঁতা, 3 জনেরই পানিতে পুঁতা। এখন মানুষজন তো ভয়ই উঠাইতে পারতেছে না, যে এই লাশটা যে আমরা উঠাবো এই সাহসটাই পাইতেছে না। তো কিছু হুজুর গেছে যে দোয়া কালাম পড়ে তারপর ওই লাশটা বের করে। এখন লাশ বের করছে, তো আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে রাইসুলের বাবাকেই বলছে পোস্টমর্টম করতে। এখন উনি হচ্ছে পোস্টমর্টম করার হেড। এখন পোস্টমর্টম করার রিপোর্টে যা ধরা পড়ে হচ্ছে যে 3 জনেরই মুখের জিহ্বা টেনে ছিঁড়া, মানে ওনাদের 3 জনেরই জিহ্বা নাই। রাসেল ভাই আপনি বুঝতেছেন তো মানে এটা কিসের সাথে লিঙ্ক হচ্ছে? আমার বন্ধু রাইসুলকে যে জিনিসটা জিহ্বাতে ধরছিল ওই জিনিসটাই এই 3 জনের জিহ্বা ছিঁড়ে ফেলছে, আর ছিঁড়ে ওই পুকুরের মধ্যে পুঁতে দিচ্ছে। এটা দেখার পর তখন আঙ্কেল আজ করতে পারছে যে এই 3 জনই হয়তো ওনার উপর কিছু একটা করছে। কারণ আঙ্কেল যেদিন মানে ওই যে পেশেন্ট, আমি প্রথম বলেছিলাম যে পেশেন্টটার বাসায় গিয়ে ডিনার করছিল, ওখানে ওই লোক এবং তার স্ত্রী, আর সাথে তার থেকে বড় ব্যাপার হচ্ছে একজন হাতুড়ি ডক্টরও ছিল, যে কিনা মূলত এই 3 জন, মানে এই 3 জন মূলত ইনভলভ ছিল। তাই এই 3 জন তাদেরকে এইভাবে ডেড পাওয়া যায়। রাসেল ভাই এই ছিল আমার মানে ঘটনা। তো এই ঘটনার আরেকটু কাহিনী আছে যেটা আমি একটু শেষ করতে চাই। মেনলি হচ্ছে যে রাইসুল ওরা সাভারে শিফট হয়। সাভার বলতেছি কারণ ওই সময়ে ওরা যখন শিফট হয় প্রায় মনে হয় 2004 অথবা 5। তো ওই সময় সাভারে সবচেয়ে টল বিল্ডিং 4 তলা, এটা ওদেরই ছিল। তো ওই বিল্ডিং ওঠার পর 2-3 বছর কোনো তাদের মধ্যে কোনো অসুবিধা হচ্ছিল না, ভালোই যাচ্ছিল দিনকাল, আঙ্কেলও বেঁচে ছিল। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, আঙ্কেল কিন্তু ওই কাহিনীর পর থেকে একটু ডে বাই ডে অসুস্থ হচ্ছিল, পুরাপুরি মানে খুব খারাপ অবস্থা সেটা বলবো না, উনি ট্রিটমেন্ট দিত, কিন্তু দেখা যেত যে ম্যাক্সিমাম টাইম উনি একটু অসুস্থই থাকতো। একদিন রাতের বেলা প্রায় আমি সাভারের বাসায় ওঠার পর 2 বছর পরের কাহিনী আপনাকে বলতেছি। তো রাতের বেলা প্রায় 1টার দিকে রাইসুল ছাদে উঠে এমনি প্রায় এটা প্রায় সময় করতো, কারণ ওর একটু স্মোকিং করার হ্যাবিটস ছিল, যাই হোক। তো আবার গিটার গান বাজাতো। এখন ছাদে উঠছে, গান গাচ্ছিল, মিউজিক মানে হয়তো সাউন্ড বক্স নিয়ে গেছিলো, তো ওখানে গিটার বাজাচ্ছিল, গান গাচ্ছিল। তো এর মধ্যে সে গান
শোনা শেষ করার পর নর্মালি আমরা গুনগুন করি না, তো এমনি সে গুনগুন করতেছিল। তার মনে হলো যে তার সাথে সাথে কেউ একজন আশেপাশে গুনগুন করতেছে। তো সে আবার চুপ হয়ে যায়, ওই জিনিসটাও চুপ হয়ে যায়। সে আবার গান গাওয়া শুরু করে, ওই জিনিসটাও তার সাথে সাথে মানে গান গাওয়া শুরু করে বা গুনগুন করা শুরু করে। এটা জিনিসটা তার কাছে একটু মানে ভয়ানক লাগা শুরু করছে যে কি ব্যাপার, মানে এটা কি এরকম কেন হচ্ছে, আমি কি ভুল শুনতেছি? তো সে একটু আশেপাশে নজর দেওয়া শুরু করে। আমার রাইসুল মানে আমার ফ্রেন্ড, ও একটু আশেপাশে দেখতেছিল যে কিছু আছে কিনা, বা মানে এরকম কে গাচ্ছে। খেয়াল করলো যে একটা ছোট বাচ্চা, তাদের ছাদে একটা পেয়ারা গাছ ছিল, ছোট্ট একটা পেয়ারা গাছ, মানে এত ছোটও বলবো না মূলত। ওই পেয়ারা গাছটার ডাল ধরে তার দিকে উকি দিয়ে তাকায় আসছে একদম ছোট বাচ্চা। এটা দেখার পর সে না বেশ ভয় পেয়ে যায় যে এত রাতে একটা বাচ্চা ছাদে তার দিকে তাকায় আসছে। সে এটা দেখে মুখে জাস্ট মানে কোনো রকম সে কী করবে বুঝে উঠতে পারতেছিল না। তাতে সে জাস্ট জানতো যে এইসব মানে প্রেতাত্মা বা জিন যেটাই বলি না কেন, এটা নাকি আগুন ধরালে নাকি কাছে আসতে পারে না। তো এই চিন্তাটাই তার মাথায় তখন কাজ করতেছিল। তাড়াতাড়ি সে সিগারেট ধরে সে নিচে চলে যায়। সে যে মানে জাস্ট এটা আর আন্টিকে বলার সাহস করে নাই। তো এভাবেই যে চলতে থাকে। এখন একদিন হঠাৎ করে আঙ্কেল আন্টিকে বলে যে আমার মনে হয় যে আমাকে কেউ একজন জানলা থেকে ডাকতেছে। তখন আন্টি বলে, আরে কি বলতেছো তুমি? তো বলছে, না না, আমার মনে হয় এরকম কেউ একজন আমাকে ডাকে। তো ওই দিনেরই একটা কাহিনী। আঙ্কেল ভোরবেলায় দেখে কি জানলার কাচ মোটামুটি ভুল বলেছি, মানে জানলার পর্দা ফাঁকা ছিল। তখন আঙ্কেল খেয়াল করে যে দুইজন লোক মানে ওদের বারান্দার মানে আমি আপনাকে কীভাবে বুঝাবো, রুমের বাহিরে একটা বারান্দা ছিল। তো বারান্দার আগে একটা আমাদের মানে উইন্ডো থাকে না, তো ওই জানলার মধ্যে ওই দুইটা লোক আঙ্কেলের দিকে একদম গ্লাসের কাছে এসে আঙ্কেলের দিকে তাকায় আসছে। একেবারে মানে এক হাত ডিস্টেন্সও না, মানে একেবারে আঙ্কেল মানে ওই লোকদের সাথে আই কন্ট্যাক্ট। ওই দুজন লোক আঙ্কেলের দিকে তাকায় আসছে। তো এটা দেখে আঙ্কেল অনেক ভয় পায়, অনেক। আর আঙ্কেল তার ঠিক কয়েকদিন পরই মানে স্ট্রোক করে। তো এভাবেই আঙ্কেলের অবস্থা খুবই খারাপ, ডে বাই ডে খুব খারাপের দিকে যায়। এর মধ্যে আবার রাইসুল একই জিনিস ফিল করা শুরু করে যে জানলা থেকে কেউ একজন তাকে ডাকে বা জানলার পিছে কেউ একজন আছে, এরকম একটা মানে জানলার মধ্যে একটা অসুবিধা হওয়া শুরু করে। এর মধ্যে আন্টি আবার হুজুর ডাকা শুরু করে। তো এখন হুজুর পরে বাসায় আসে। বাসায় আসার পর হুজুর চেক করে বলে যে আপনাদের উপর তো কালো জাদু করা হয়েছে। তো এখন আন্টি বুঝতেছিল না যে কোন কালো জাদু, কে কালো জাদু করবে, এটা কি সেই গ্রামের ওই কালো জাদু? পরে এখন হুজুর বলে যে না, আপনারা যে এখানে বিল্ডিংটা উঠাইছেন, এই বিল্ডিংয়ে উঠানোর আগে এখানে একটা ছোট একটা বাড়ি নিয়ে একটা মহিলা থাকতো। আপনার এই বিল্ডিং উঠানোর কারণে ওই মহিলাটার বাড়িটা ভাঙা লাগে। তো ওই মহিলাটা অনেক চাইছিল যে আপনারা যাতে এখানে বাড়িটা না উঠান, কারণ সে এখানে এই বাসার এখানে এই জমিতে সে থাকতো। এখন আপনারা যখন এখানে বাড়ি উঠান, ওই মহিলাটার বাসা ভাঙার কারণে ওই মহিলার রাগের বশত একটা হিন্দু তান্ত্রিকের কাছে যায়। আর হিন্দু তান্ত্রিকটা এতই মানে খারাপ ছিল যে সে হচ্ছে বাচ্চাদের বলি দিয়ে মানে যা কালো জাদু করতো, মানে সে মূলত বাচ্চা বলি দিয়ে কালো জাদু করতো। ইভেন ওই তান্ত্রিক এমনও শোনা গেছে সে নাকি তার নিজের বাচ্চাকে বলি দিছে। কারণ যখন কেউ কালো জাদু করে এমনও হয়েছে যে মানে আমরা প্রায় সময় শুনি যে তান্ত্রিকরা তার নিজের বাচ্চাকেও শয়তানের হাতে দিয়ে দেয়। তো ওই তান্ত্রিকটা একটু এরকম প্রকারের ছিল। এখন ওই তান্ত্রিক এত পাওয়ারফুল ছিল, এই তান্ত্রিকের কাছে যাওয়ার পর যদিও মানে
কোনো বাচ্চা বলি দিয়ে তাদের উপর কালো জাদু করে নাই, কিন্তু তাদের পরিবারের উপর একটা বাজেভাবে জাদু করে, যাতে এই মানে রাইসুলের পরিবারটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এভাবেই পরে হুজুর বলার পরে এখন আন্টি তো বেশ চিন্তিত হয়ে যায়, কারণ এদিক দিয়ে আঙ্কেল অসুস্থ, আঙ্কেল তো আর মানে পুরো প্যারালাইসিসের মতো অবস্থা। রাইসুলও ওই দিক দিয়ে ভয় পায়। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, রাইসুল ছাদের ঘটনাও তখন আন্টিকে বলে যে আমি ছাদে এমন একটা জিনিস, একটা মেয়েকে দেখছিলাম। তখন আন্টি রিলেট করতে পারে যে যদি মানে যেই রকম বাচ্চা দেখছে আমাদের এখানে, তো আর কোন মানে নিশ্চয়ই ওই তান্ত্রিকের কিছু একটা ব্যাপার। এখন হুজুর যখন এটার ছাড়াতে নেয়, তখন হুজুর বলে আরেকটা ভয়ানক ব্যাপার, সেটা হচ্ছে যে এই জাদু মানে ছাড়াতে হইলে ওই তান্ত্রিকই পারবে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে ওই তান্ত্রিক অলরেডি মারা গেছে, কোন একটা কারণে ওই তান্ত্রিক মারা গেছে, ওই তান্ত্রিক আর নাই। এখন হুজুর বলছে যে তাও উনি চেষ্টা করে দেখবে, বাড়ি বন্ধ দেওয়ার একটা ব্যবস্থা করবে। তো হুজুর যখন বাড়িটা বন্ধ দেয়, গ্রামের আশেপাশের মানুষজন তখন দেখে, মানে গ্রাম না সরি এলাকার মানুষজন তখন দেখে যে হুজুর বাড়িটা বন্ধ দিচ্ছে। বন্ধ দেওয়ার পর থেকে ওদের ঘটনা বা ওদের সাথে ঝামেলা হওয়া একটু কমে যায়। ওকে ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ঈসা। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ঈসার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। তার আগে জানতে চাইবো, ঈসা আপনি যদি আপনার পুরো নামটা বলতে চান সেটা বলতে পারেন, এবং আপনি কোথা থেকে এসেছেন সেটাও যদি আপনি বলতে চান তাহলে আপনি বলতে পারেন, এবং তারপরে ঘটনাটি কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন, এবং শেষে আমরা আপনার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ঈসা মোহাম্মদ, আমি ঢাকায় থাকি, রামপুরা থেকে এসেছি, তবে আজকে আমি খুলনা থেকে এসেছি সরাসরি। ওরে বাবা, খুলনা থেকে সরাসরি চলে এসেছেন এবং এটা নিশ্চয়ই আমাদের এই প্রোগ্রামটাকে টার্গেট করেই, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আমি যেহেতু গণমাধ্যম কর্মী কাজে আছি, আমার অ্যাসাইনমেন্ট ছিল খুলনায়, তো ওখান থেকে আমি স্টে করে এসেছি, আবার চলে যেতে হবে কালকে, যেতে পেশায় সাংবাদিকতা করি। তো রাসেল ভাই, আমার ঘটনাটা আসলে আমি এটার সাথে সরাসরি ইনভলভ আছি। এটা আমার শৈশবের একটি ঘটনা, 2002-এর দিকে, হ্যাঁ, সেই সময়কার ঘটনা। আমি তাহলে ঘটনাটা শুরু করি প্লিজ। যাই হোক, হ্যাঁ, তো আমার আসলে শৈশব জন্মস্থান চট্টগ্রামে, ওখানেই বেড়ে ওঠা। আমার বাবা যেহেতু চট্টগ্রামে একটা সরকারি জব করতেন, সো সেখানে আমি বড় হয়েছি। তো আমরা যেখানে থাকতাম, যে এলাকাটার নাম, সেই এলাকাটার নাম ছিল হালিশহর নয়াবাজারের। হ্যাঁ, এটা খুব পরিচিত একটি এলাকা, ওখানেই আসলে আমার থাকা। তো 2000 সালের ঘটনা। তো আমার বড় মামা তখন তিনি সদ্য ভার্সিটি থেকে আসলে গ্রাজুয়েট নিয়ে করেছেন আর কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছেন। তো বের হওয়ার পর তার দাম্পত্য জীবন শুরু হয়। দাম্পত্য জীবন যখন শুরু হয়, তখন প্রথম দিকে তাকে আসলে একটু স্বল্প একটি চাকরি পাওয়ার কারণে তাকে সব কিছু স্বল্পভাবে শুরু করতে হয়। তো মামা আসলে যখন তার ব্যাচেলর লাইফ ছিল, তখন কিন্তু আমাদের সাথেই থাকতেন। তো মামা পাশাপাশি ফুটবল খেলার সাথে ইনভলভ ছিল আমার বড় মামা। তো সেই হিসেবে যখন তিনি বিয়ে করেন, দাম্পত্য জীবন শুরু হয়, তখন তাকে আসলে একটা বাসা নিতে হয়। তো শুরুর দিকে যেহেতু বাসা ভাড়াটা একটু ব্যয়বহুল ছিল, তখন মামা আসলে একটা সাবলেট ভাড়া নেয় আর কি। এটা হচ্ছে একটা সরকারি কোয়ার্টারে তিনি এক রুম একটা সাবলেট ভাড়া নেয়, 2 রুমের একটি বাসা। এবং ওই এলাকার নামটা হচ্ছে টাইগার পাস, নগরী টাইগার পাস, সবাই চিনে, খুবই পরিচিত একটি জায়গা। তো সেই টাইগার পাসে আপনার যে কোয়ার্টারগুলো থাকে আর কি, রেলওয়ের কিছু কোয়ার্টার আছে, দেখানো আছে এগুলা। সেই কোয়ার্টারের একটা বাসায় মামা সাবলেট ভাড়া নেয়, এবং ওখানে বাসার বর্ণনাটা যদি দিই, সেটি হচ্ছে টাইগার পাস থেকে হাতের ডান দিকে গেলে আমাদের যদি একটু বোঝার সুবিধার্থে বলি, যে বাণিজ্য মেলা যেটা হয়, চট্টগ্রামের বাণিজ্য মেলা যেটাতে হয়, পলাগড় মাঠ, সেই মাঠ সংলগ্ন আর কি, পলাগড় মাঠ বলে, সেই মাঠের সংলগ্নই আসলে সেই বাসাটা ছিল। বাসাটা 2 রুমের একটি বাসা। তো ঢুকতেই যে প্রথম রুমটি পড়তো বামে, সেটিতে মামা থাকতো, আর পাশেরটাতে থাকতো হচ্ছে যারা ভাড়া দিয়েছেন তারা, আর হচ্ছে যে কিচেন একটা এবং ডাইনিং মিডলে একটা। এই হচ্ছে বাসার বর্ণনা। তো শুরুর দিকে মামা সেখানে বাসাটা নেই, এবং বাসাটা মামার বাসার ভিতরে ঢুকলে এক রুমের মধ্যে একটি জানালা, এটা
যেহেতু পুরাতন কোয়ার্টার, আমরা জানি যে পুরাতন কোয়ার্টারগুলো হয় একটু আপনার জানলাগুলো যেরকম থাকে, জানালা বর্ণনাগুলো যদি আমি একটু দিই, যে জানালাগুলো থাকে আপনার কাঠের জানালা আর কি, মাঝখানে রড কিছু থাকে আর কি, কিছু রড থাকে, কিছু রড থাকে, ওটাই মানে রডের মাঝখানে আপনার গুণা দেওয়া, হ্যাঁ, গুনার বেড়া দেওয়া আর কি, ছোটো ছোটো গুনার বেড়া দেওয়া। এটা সবাই জানে যে প্রাচীনকালের দিকে এই বাসাগুলো ওরকমই ছিল, এবং গুনার মাঝখানে ছোটো করে একটু জায়গা আছে যেটা দিয়ে আসলে ওই কাঠের দরজাগুলো টানানো যেত, হাত দিয়ে কোনো কিছু নামা যেত। এবং জানালার সামনে যদি আমি একটু বলি, জানালার সামনে হচ্ছে একটি বিশাল মাঠ, জানলা দিয়ে দেখা যায়, এবং মাঠের ঠিক অপর প্রান্তে, এটা আমি যদি বলি মাঠের দূরত্বটা হচ্ছে 10 কদম এরকম, অপর প্রান্তে একটা বিশাল তোলা গাছ ছিল, এবং তোলা গাছটা এতই বিশাল যে কেউ দেখলেই প্রথম অবস্থায় তার গা ছমছম করবে। যদি আমি এক কথায় বলতে চাই, সেটি ভৌতিক একটি তোলা গাছ। যে তোলা গাছটা নিয়ে আসলে অনেক সময় অনেক ধরনের কথাই শোনা যেত ভৌতিক, যে এই তোলা গাছে অনেক কিছুই হতো, হ্যাঁ, অনেক ভৌতিক ঘটনা ঘটে। কেউ কেউ বলতো যে এই তোলা গাছে জিন থাকে, কেউ বলতো পরী থাকে, এটা প্রচলন ছিল ওই সময়ে। তো যাই হোক, ওই গাছটা দেখা যেত। তো মামা তার দাম্পত্য জীবন শুরু করেছে, সে বাসায় থাকতো, সে বাসায় চলাফেরা করতো, হ্যাঁ, থাকা যাওয়া করতো, সব কিছুই হতো নর্মাল নিয়মেই, এটাই। তো ঘটনাটা হচ্ছে যে মানে যখন ঘটনাটা ঘটে সেটি হচ্ছে শীতকালে ভর দুপুরে আর কি। তো মামার বাসার যদি ফার্নিচারের বর্ণনাটা আমি একটু দিই, সেখানে ছিল আপনার আলমারি, তারপর হচ্ছে ওয়ার্ডরোয়ার, আর একটা বেতের সোফা, আর একটি বক্স খাট, এগুলোই ছিল, এর বেশি কিছু ছিল না, যেহেতু দাম্পত্য জীবনের শুরু। তো মামা ভর দুপুরে তখন 2টা বা 3টে এরকম হবে, বাসায় আছে, মামি রান্নাঘরে কাজ করছে আর কি। তো ওদিন আবার ওই যে পাশে যে ভাড়াটিয়া থাকতো সাবলেটে, তারা ছিল না আর কি, পুরা রুমে মামা আর মামি একাই। তো মামা ওয়ার্ড্রপ যেটা ছিল, ওয়ার্ড্রপ থেকে খুলে 500 টাকার একটা নোট বের করেছিল, তিনি বাজার করবে এই ধরনের আর কি। তো তিনি যখন নোটটা বের করেন, তখন হচ্ছে যে কিচেন থেকে মামি আবার মামাকে ডাক দেন যে একটু এদিকে আসো। তো মামা যখন মামি ডাক দেয়, তখন তিনি করলেন যে সেই 500 টাকার নোটটা, ওয়ার্ডরোবের উপরে আবার একটা কাচের টুকরো ছিল আর কি, সুন্দর করে ডিজাইন করে, এটা আমার মামা নিজের মতো করেই করেছিল। তো সেই ওয়ার্ডরোবের কাচের নিচে টাকাটা ঢুকিয়ে রাখে আর কি। যদিও ফ্যান বন্ধ ছিল, জানালা খোলা ছিল, টাকাটা পড়ে যাওয়ার তেমন কোনো আশঙ্কা ছিল না, তারপরেও মামা ওটার নিচে রাখে আর কি, যেন টাকাটা হারিয়ে না যায়। তো যাই হোক, তখন মামা ওটা রেখে মামির কাছে যায়, কথাবার্তা বলে হয়তো 1 মিনিট কি 2 মিনিট এরকম হবে, এর বেশি হবে না। মামা আবার রুমে ব্যাক করে। রুমে ব্যাক করার পর মামা যেটা রিয়েলাইজ করে যে সে 500 টাকার নোটটা নেই। তো 500 টাকার নোটটা নেই, তো এটা নিয়ে মামা হঠাৎ অবাক হয়ে গেল যে এত কম সময়ের মধ্যে আসলে নোটটা গেল কই, এই নোটটা কোথায় যাবে। তো মামা আশেপাশে খোঁজাখুঁজি করার পরে নোটটা পায় না। মামা আসলে খুবই উদ্বিগ্ন হয়েছে যে টাকাটা কোথায় গেল। তখন মামা মামিকে ডাক দেয় আর কি। তো মামি আসার পরে মামা বলে যে এই কাছের নিচে আমি একটি 500 টাকার নোট রাখলাম, কিন্তু আমি সেই নোটটা পাচ্ছি না, নোটটা গেল কয় আর কি। তো মামিও আসলে তখন খোঁজাখুঁজি করার পর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আসলে তারা সেই নোটটি তখন পায়নি আর কি। তো তখন তো আসলে যোগাযোগ ব্যবস্থা ওরকম ছিল না। তো আমরা যেখানে থাকতাম সেই জায়গা থেকে মনে করেন মামার বাসার দূরত্বটা হবে কত, 10 থেকে 12 কিলোমিটার এরকম দূরত্ব। তো যাই হোক, তো আমাদের পাশের বাসায় যে ভাড়াটিয়া থাকতো তাদের আবার ওই যে ল্যান্ড ফোন ছিল, আর ওই সময় মামার একটা মোবাইল ফোন ছিল সিমেন্স গ্রামীণ নাম্বার। তো মামা আবার আমাদের সাথে ওভাবে যোগাযোগ করতো আর কি, যে যদি কোনো দরকার হতো তাহলে আমাদের সাথে ওই যে পাশের বাসার আমাদের যে আন্টি থাকতো সেই আন্টির নাম্বারে কল দিলে আমরা কথা বলতাম। তো বিকালের দিকে মামা কল দেয় আর কি, কল দিলে তো ওরা আবার আমাদেরকে ডেকে দিত, যেভাবে মামুকে বলতো আপনাদের কল এসেছে, আপনার বড় ভাই কল দিয়েছে, একটু কথা বলুন, এই ধরনের ঘটনা। তো আম্মু কথা বলে মামা আসলে বিষয়টা বলে আর কি, যে আমার আম্মুর নাম তো লিপি। তো বলতো, লিপি এই বিষয়ে আমি 500 টাকার নোটটা কাচের নিচে রাখলাম, কিন্তু সেই নোটটা আসলে খুঁজে পাচ্ছি না, একটা অবাক করা বিষয়। আমি আর আমার ওয়াইফ আমার মামি দুজনে মিলে অনেক খুঁজেছি, কিন্তু টাকাটা পাইনি। তো আম্মু বললো, যাবে কোথায়, এক রুমের একটি বাসা, কাচের নিচে টাকা রাখলেন, যে বর্ণনা আপনি দিলেন, তো সেই বর্ণনা থেকে আসলে টাকাটা যাবে কোথাও তো যাওয়া না, একটু ভালো করে খুঁজে দেখেন তাহলে পাবেন। তো মামা বললো যে না, আসলে প্রাথমিক অবস্থায় যেভাবে খোঁজার ওভাবে তো খুঁজলাম, টাকাটা আসলে পাইনি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, অবাক করার বিষয় হলো যে টাকাটা তো আমি কাচের নিচেই রেখেছি,
তাহলে এই টাকাটা যাবে কিভাবে, যেহেতু রুমে কেউ ছিল না, হ্যাঁ ফ্যানও চলছে, যে জিনিসটা এরকম না শীতকাল। যাক, এরকম কথাবার্তা হওয়ার পরে আম্মু আসলে সেই সময়ের প্রেক্ষাপটে এরকম একটি টাকা না পাওয়াটা আসলে খুব উদ্বিগ্নের বিষয় ছিল। তো তারা খুব উদ্বিগ্ন হলো, মামাও আম্মুও খুব একটু টেনশন করলো। তারপর যাই হোক উৎসাহ দিল যে যাক, মানে বলে না যে জানের উপর দিয়ে না গিয়ে মানের উপর দিয়ে গেল, এভাবে একটা বোঝানো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর কি আম্মু। তো যাই হোক এই একটা বিষয়। তো এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, তো আমাদের নানু বাড়ি ছিল আমাদের থেকে একটু দূরে আর কি, উপজেলায়, যে কোনো একটু উপজেলায়। তো নানুর সাথেও কথা বলতে হলে ওই যে ফোন ফ্যাক্সের দোকান ছিল, তখন ওভাবেই কথা বলতো আর কি। আমাদের নানু বাড়ির পিছনেই একটি ফোন ফ্যাক্সের দোকান ছিল, ওভাবেই মামা ফোন দিয়ে কথা বলতো আর কি। তো ওদিন রাত চলে যাওয়ার পর পরদিন সকালে, শুক্রবার মেবি, হ্যাঁ শুক্রবার, তো আম্মুর সাথে আবার নানুমণির কথা হয়। তো কথা হওয়ার পরে নানুমণি আম্মুকে ফার্স্ট যেটি বলে যে লিপি, আমি একটি স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটি হচ্ছে এরকম যে কেউ একজন দরবেশ টাইপের কেউ একজন এসে বলছে যে তোর ছেলেকে টেনশন করতে মানা কর। তো আমার বড় মামার নাম যেহেতু আবুল কালাম আজাদ, স্বপ্ন, তো নানু বলছে স্বপ্নের কি কোনো কিছু হয়েছে, মানে এরকম একটা স্বপ্ন দেখলাম যে বলছে যে একজন দরবেশ টাইপের লোক এসে বললো যে তোর ছেলেকে টেনশন করতে মানা কর, বিষয়টা কি? তখন আম্মু আবার একটু অবাক হয়ে বললো যে না আসলে তো এরকম কিছু তো না, কিন্তু একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? ঘটনাটা হলো যে এরকম যে 500 টাকার নোট রেখেছিল দাদা, সেই টাকাটা এখন পাচ্ছে না। এটা অনেক খোঁজাখুঁজি করা হলো, টাকাটা পাচ্ছে না। তো এটা নিয়ে আসলে একটু উদ্বিগ্ন আর কি। তো যাই হোক, এর মধ্যে আসলে আবার মামা আবার আমাদের বাসায় আসে। মামা বাসায় আসার পর, যেহেতু শুক্রবার বন্ধের দিন, মামা বাসায় বাসায় আসার পর মামা কথাবার্তা বলে আমাকে আবার নিয়ে যায় আর কি। নিয়ে যাওয়ার কারণটা ছিল যে তারা বাসাটা একটু খুঁজে দেখবে একসাথে, যে টাকাটা পাওয়া যায় কি না। তো যাই হোক, আমিও মামার সাথে গেলাম, যেহেতু ছোট ছিলাম। মামার বাসায় যাব, মামা বাড়িতে গেলে সেরকম একটা আনন্দ তো থাকেই। তো আমার বেলাও তার ব্যতিক্রম নয়। তো আমি মামার সাথে গেলাম, যাওয়ার পরে জুমার নামাজ আদায় করলাম। করার পরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে মামা বললো যে তাহলে এবার একটু খোঁজা শুরু করি। তো ওদিন আবার বাড়িওয়ালারাও ছিল, পাশে যে ভাড়ি থাকতো তারাও ছিল, আমি আমার মামি ছিলাম। তো আমরা মোটামুটি খোঁজা শুরু করলাম। খোঁজা শুরু করার শুরুতে আমরা যে মামার যে আলমারিটা ছিল সেই আলমারিটা সরালাম, সেখানে দেখলাম। তারপর ওয়ার্ড্রোবটা খুললাম, ওয়ার্ড্রোবটা সরালাম, প্রত্যেকটা বক্স দেখলাম। দেখার পরে ওখানে টাকাটা পাইনি। এরপর হচ্ছে মামার যে বক্স খাটটি আছে সেই বক্স খাটটিও সরানোর পরে মোটামুটি যেভাবে সার্চ করা হয় মানুষ পুরোপুরি সার্চ করেছে, কিন্তু সেই টাকাটি কিন্তু আমরা আর পাইনি। তো টাকাটি যেহেতু পাইনি, তো পরে এটা নিয়ে আসলে অনেক উদ্বিগ্ন হচ্ছিলাম, আফসোস ছিল। তো যাই হোক, এই ঘটনাটা তখন আসলে অতটুকুতেই হয়ে গেল, চাপ হয়ে গেল, টাকাটি পাওয়া যায়নি। তো যাই হোক, এর 4 থেকে 5 মাস পরে মামা আবার তখন একটা ভালো জব পায়। তো ভালো জব যখন পায়, তখন মামা ঘরটা ছেড়ে দিয়ে একটা 2 রুমের বাসা নেয় আর কি। যেহেতু তার জব হয়েছে, ইনক্রিমেন্ট বেড়েছে, ভালো বেতন পাচ্ছে, তো তিনি বাসা চেঞ্জ করেন। তো বাসা চেঞ্জ করার সময় তিনি আগের দিনে তো বাসা চেঞ্জ করতে হলে যে মাঝি বলি আর কি, যারা বাসা চেঞ্জ করে তাদেরকে আনলেন। তখন ছিল ঠেলাগাড়ির যুগ আর কি, ঠেলাগাড়ি করেই মালপত্র নেওয়া হতো। তো আমার বাসায় তো আসবাবপত্র তেমন কোনো কিছু ছিল না, যেটি শুরুতেই বললাম যে একটি আলমারি, একটি ওয়ার্ড্রোব এবং একটি খাট, এই টাইপের বিষয়গুলোই। তো মজার বিষয় হচ্ছে যে আমরা তো মালপত্র সরাচ্ছে মামা, সব কিছুই ঠেলাগাড়ি মানে মাছিটা তুলছে। তো বক্স কাটটা মনে হয় সবার শেষে তোলা হয়েছিল আমার, হ্যাঁ বক্স কাটটা সবার শেষে তোলা হয়েছিল। তো বক্স কাটটা যখন মামা তুললো, তখন সবচেয়ে অবাক করা বিষয় হলো যে সেখানে হঠাৎ দেখেছে একটা 500 টাকার নোট। এখন এটা দেখে মামা হয়ে গেল যে কী ব্যাপার, এই টাকাটা কোত্থেকে আসলো, টাকাটা কোথায় আসলো, কি হলো। তো মামা আবার মামিকে বলে যে দেখো 500 টাকার একটা নোট পাইলাম, নোটটা কিসের, নোটটা কার? তো মামি বলে যে কার আবার, মানে নোটটা এরকম আসলো কোত্থেকে, কি তোমার পকেট থেকে পড়ছে কিনা বা ইয়া করলো কিনা? বললো না, আমার পকেট থেকে কেন পড়বে, এই খাটটা তুললাম, তোলার সাথে সাথে এই 500 টাকার নোটটা দেখলাম, এবং এই নোটটা কোথা থেকে আসলো। এবং বলে রাখি যে এই নোটটা আর মামার হারিয়ে যাওয়ার নোটটা কিন্তু সেম ছিল না, এটা সম্পূর্ণ নতুন একটা নোট আর কি, ব্যাংক থেকে নতুন নোট নিলে যেরকম ওরকম একটি নোট। তো এটা দেখার পরে মামা আসলে একটু অবাক হয় যে টাকাটা আসলে কোত্থেকে আসলো, কিভাবে পাইলো। তো সাথে সাথে মামা আবার আম্মুকে ফোন দিয়ে বলে যে এই বিষয়, যে টাকাটি আসলে পাওয়া গিয়েছে। তখন
মানে আম্মু মানে পুরো বিষয়টা জানতে যে কী হয়েছে, মানে টাকা পাইছেন মানে কীভাবে পাইলেন। তো বলতেছে এই বিষয় যে আমি যখন বক্স খাটটা তুলি সেই বক্স খাটটার উপরে দেখি যে একটি নতুন। তো আম্মু বলতেছে যে না আসলে মনে ভুল হয়েছে, এটা মনে ওই নোটটাই হয়তো পড়েছিল যার কারণে বুঝতে পারেন নাই বা তখন কোনো ভুল হয়েছে। না, মামা বলছে যে না আসলে এই ধরনের কোনো ঘটনা না, এটা একদম সম্পূর্ণ নতুন একটা নোট, মানে মনে হচ্ছে যে এখনই ব্যাংক থেকে তুলে আনা হয়েছে, আর আমার যে নোটটা ছিল এই নোটটা একই রকম না, এই একটা বিষয়। তো যাই হোক তখন আম্মু বলে যাক আলহামদুলিল্লাহ হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়েছেন, শুকরিয়া আদায় করেন, এই একটা বিষয় আর কি। তো ওদিন রাতে আবার আমার নানু আবার একটা স্বপ্ন দেখে, নানুকে স্বপ্ন দেখানো হয়, সেই দরবেশটাই আবার আসে। তো আসে বলতেছে যে কি তোকে বলেছিলাম না যে তোর ছেলেকে টেনশন করতে মানা কর। তো এখন হলো আসলে টাকাটা খুব দরকার ছিল তাই নিয়েছিলাম, আবার দিয়ে গেলাম, আমি সেই তুলা গাছটাতেই থাকি, এরকম একটা স্বপ্ন নানুকে দেখানো হয়। তো পরদিন আবার নানু এই বিষয়টা আবার আমাদের সাথে শেয়ার করে আর কি, যে এই টাকার রহস্যটা। তো এটা ছিল আসলে আমার শৈশবের একটা অবাক করা ঘটনা, যে টাকা নিয়ে ঘিরে আসলে মানে এই ঘটনাটা আমার অবাক লাগে এই জন্য যে এখানে ভৌতিকভাবে ব্যাখ্যা করলে বা জিন ভূতের আসর করা বা আমরা যেটা শুনি সেটা না, এটা আসলে টাকাকে ঘিরে একটা ঘটনা আর কি। তো যেটা আমরা শুনে আমার ওই সময় আসলে আমিও তো ইনভলভ ছিলাম, তো আমার থেকে খুব অবাক লাগে। তো এই তুলা গাছটা নিয়ে আসলে আরও অনেক ঘটনা ছিল এবং অনেক মানুষকে নাকি বলে মেরেও ফেলেছে এই তুলা গাছ। এটা মানে তুলা গাছের নিচে সন্ধ্যার সময় গিয়েছিল, পরে দেখা গিয়েছে যে সে গাছের মধ্যে ঝুলে আছে মৃত অবস্থায়। এবং একটি সময় এই তুলা গাছটা কেটে ফেলতেও খুব কষ্ট হয়েছিল, কারণ এই তুলা গাছটা কাটতে বাধ্য হয়েছিল যেহেতু সরকারি গাছ ছিল। তো তখন এরকম ঘটনার কারণে রেলওয়ের যেহেতু সরকারি গাছ তাদেরকে জানিয়ে তুলা গাছটা কাটতে হয়েছিল। এবং আমার মনে আছে যে এই তুলা গাছটি কাটতে তখন আসলে অনেক ব্যাগ পোহাতে হয়েছিল সকলকে, এবং ওখানে নাকি বলে তখন 7 জন হুজুর উপস্থিত থাকতে হয়েছিল এবং তারা কন্টিনিউ কোরআন তেলাওয়াত করছিল এবং কাঠুরিরা গাছটা কাটেছিল। এইভাবেই আসলে তুলা গাছটা কাটতে হয়। তো এটাই ছিল আসলে রাসেল ভাই আমার শৈশবের একটি ঘটনা। আর রাসেল ভাই আমার কাছে আরেকটা ঘটনা আছে, আমি কোথাও শেয়ার করবো? জি জি, প্লিজ 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 গো হেড। আচ্ছা, থ্যাংক ইউ রাসেল আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। এই ঘটনাটা হচ্ছে আমার দুলা ভাইয়ের কাছ থেকে শোনা, এটা মিরপুর 1-এর ঘটনা। ওনারা আসলে ছোটোবেলা থেকেই ওখানে বড় হয়েছেন। তো ওনারা যখন ফার্স্ট বাসাটা ওঠেন, ওই বাসাটা একটু পুরাতন আমলের বাসা, তো এটাও আপনার 2003 কি 4-এর দিকের ঘটনা। তখন দুলাভাইরা ছোট, তো ওই বাসাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতো আর কি। এটা অবশ্য ওনারা রিয়েলাইজ করেছিলেন আপনার 1 সপ্তাহ কি 15 দিনের পর আর কি, 1 সপ্তাহ 15 দিন পর ওখানে রিয়েলাইজ করে যে প্রথম যেই মানে সিমটমটা ওনারা শুনতে পায় সেটা হচ্ছে যে ফিসফিসানি। অর্থাৎ আমার দুলাভাই রুমে একা লেখাপড়া স্টাডি করছেন, তো তখন তিনি শুনতে পান যে ফিস 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 করে 2 জন ব্যক্তি খুব কথা বলছে। তারপরে হচ্ছে যে মানে অন্য রুমে ওনার বোন ছিল, ওনার বোনও যখন একা শুয়ে থাকতো বিশেষ করে রাতে, তখন ওনারা রিয়েলাইজ করতো যে রুমের মধ্যে কেউ হাঁটাচলা করছে। এই জিনিসগুলো ওনাদেরকে আসলে খুব অবাক করতো। তো এই ফিসফিসানি ঘটনাটা মানে এরকম ছিল যে একটা নির্দিষ্ট সময়, তার রাতের 9টা, ঠিক রাত 9টার দিকে রুমে কেউ যদি একা থাকে তিনি বুঝতে পারতেন যে রুমের ভিতর কেউ প্রবেশ করছে এবং 2 জন ব্যক্তি ঢোকার পরে তারা ফিসফিসায় কথা বলছে এবং সেই কথাটা প্রায় 5 থেকে 6-7 মিনিট এরকম মনে হচ্ছে যে তারা আলাপ করছে। এরপরে যেটা হতো যে এটা বন্ধ হয়ে যেত, ফিসফিসানিটা বন্ধ হয়ে যেত এবং একটা মানে ব্যাড স্মেল ছড়াতো, প্রচুর ব্যাড স্মেল ছড়াতো। তো এই জিনিসটা ওনারা রিয়েলাইজ করার পরে আবার এই মজার বিষয় হচ্ছে যে সবসময় যে ব্যাড স্মেল আসতো সেটাও কিন্তু না, মাঝে মাঝে এরকম ফিসফিসানির পরে মানে ভালো ভালো খাবারের স্মেলটা ওরা পেত। তো এই জিনিসটা আসলে ওদেরকে অবাক করতো। তো একদিন হচ্ছে আমার দুলাভাই শুয়ে আছে, এরকম শীতকাল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তো জানালা রুম বন্ধ, লাইট নেই, লাইটও অফ, সব কিছু নীরব, ঘুমের প্রস্তুতি নিচ্ছে। তখন বাইরের তো আলো জ্বলে, তো জানলার কাছ দিয়ে বাইরের আলোটা পড়লে মৃদু দেখা যায় আর কি রুমের ভিতর কী হচ্ছে। তো দুলাভাই শুয়ে আছে, তখন মনে হয় রাত 2টা কি 3টা, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর উনি দেখে যে রুমের মধ্যে একটা অবয়ব, এবং সেটা নারীর অবয়ব, সে নাচতেছে, হ্যাঁ সে ড্যান্স করছে। তো দুলাভাই প্রথমে মনে করেছে যে আসলে এটা মনে হয় তার ঘুম ভেঙে গেছে, তো এটা মনে হয় তার দৃষ্টিভ্রম আর কি। তো উনি করে কি শীতকালে কাঁথা মুড়ি দিয়ে
অপর পাশে হয়ে যায়। বাট উনি রিয়েলাইজ করে যে ওনার খুব গরম লাগছে, রুমের টেম্পারেচার চেঞ্জ হয়ে গিয়েছে এরকম। তো উনি যেটা বুঝে এরপর যেটা বুঝতে পারে যে রুমের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। তো উনি আবার বলেছে একটু ভয় পাইতো, তো উনি ভয় পেয়ে আস্তে আস্তে ল্যাপের ভিতরে মুড়ি দিয়ে আবার মানে সাইড চেঞ্জ করার পরে উনি কম্বলটা একটু ফাঁক করে দেখার চেষ্টা করে। হ্যাঁ, তো উনি স্পষ্ট বলতেছে যে আমার যেটি মনে হচ্ছে যে আমি স্পষ্ট দেখছি একটা ছায়া অবয়ব নারীর মতো সে নাচানাচি করতেছে। তো এটা দুলাভাই অনেকক্ষণ রিয়েলাইজ করার পরে উনি মানে কি করবে বুঝতে পারতেছে না তখন আসলে কি হচ্ছে ওনার সাথে, রুমে কি আসলে কেউ ঢুকেছে না কি উনি বুঝতে পারছে না। তো উনি কি করবে তো এটা উনি অনেকক্ষণ ফলো করে, যে ছায়ামূর্তিটা নিচেই যাচ্ছে তার মতো করে, নিচে যাচ্ছে তার মতো করে। তো উনি মানে অনেকক্ষণ পরে মানে একটু সাহস যোগায় আর কি, যে না এবার একটু আমি উঠবে। তো উনি কম্বলটা সরিয়ে বলতেছে যে কে, এভাবে বলছে যে কে, রুমের ভিতরে কে। তো এটা বলার সাথে সাথে মানে ছায়ামূর্তিটা যে নাচ করছিল তার ড্যান্সিংটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যে ছায়াটা আস্তে আস্তে হেঁটে বাথরুমের দিকে যাচ্ছে। তো বাথরুমের দরজা আবার খোলা ছিল, তো বাথরুমের দরজার দিকে যাচ্ছে। তো উনি আবার একটু উঠে উকি দেওয়ার চেষ্টা করেছেন, উনি বিছনা থেকে নামেনি, তো বাথরুমটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো উনি দেখলো যে সে ছায়াটা ওই ভেন্টিলেটর দিয়ে চলে গেল। এই ধরনের ঘটনা ঘটতো। তারপর আরও অনেক ঘটনা ঘটতো ওনাদের সাথে, যেমন উনি যদি বই এক জায়গায় রাখতো তাহলে দেখতো যে বইটা আরেক জায়গায়, কাপড় চোপড় ঘোষগাছ করে আপনার আলমারির ভিতরে রাখতো, কিন্তু পরের দিন যখন কাপড় নিতে যেত দেখতো যে পুরা কাপড় মানে তছনছ করা অবস্থা। এই ধরনের ইয়াগুলা ঘটতো আর কি। তো পরবর্তীতে অবশ্য ওনারা বাসাটা ছেড়ে দিয়েছে। এই হচ্ছে একটা ঘটনা আর কি। প্রথমে একটু আপনার পুরো নামটা এবং আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি ঘটনাটা কোথা থেকে সংগ্রহ করছেন সেই বিষয়ে যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি সূত্রাপুর থানায় থাকি, পুরান ঢাকার। তো এই ঘটনাটা হচ্ছে আমার গ্রামের বাসা নিয়ে, গ্রামে যাওয়ার সময় একটা ঘটনা, যা পরবর্তীতে আমার একটা এফেক্ট পড়ছে। তো আমার নাম হচ্ছে শাহাদাত। আর কোথায় কোথায় গ্রামটা সেটা যদি আমাদের একটু বলতেন তাহলে মনে হয় সবাই যারা শুনতো, যদি বলা যায় আর কি, তাহলে সবার জন্য হয়তো অনেক সুবিধা হতো। আচ্ছা, গ্রামের নামটা আমি উল্লেখ করতে পারবো না, বাট এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লোহজন থানার কোনো একটা গ্রাম। ফেয়ার এনাফ আর লাগবে না কিছু, আমরা ঘটনায় যাই। আচ্ছা, ঘটনাটা হচ্ছে 2024 সালের রমজানের কয়েকদিন পরে, 3-4 দিন পরে আমার কোনো একটা কাজে গ্রামে যেতে হবে। সো গ্রামে যাওয়ার জন্য আমি মূলত 2টা রুট ফলো করি। একটা হচ্ছে পোস্তগোলা হয়ে বাসে করে, আর একটা হচ্ছে নয়াবাজার থেকে বাসে করে, আর একটা হচ্ছে পোস্তগোলা মোল্লাবাজার দিয়ে। সো ওই দিন আনফর্চুনেটলি আমি আসলে বাস দিয়ে যাই, অর্থাৎ নয়াবাজার থেকে। সো নর্মালি বের হওয়ার জন্য আমি 2টা সময় বেছে নিই, এটা হচ্ছে আমার পার্সোনাল টাইম। একটা হচ্ছে দুপুরে, আরেকটা হচ্ছে বিকেলের পরে। সো ওই দিন আমি বিকেলের পরে বের হই, এবং বিকেলের পরে যখন বের হই আমার বাসায় গ্রামে পৌঁছাতে বাস স্ট্যান্ডের নামতে রাত 8টা বাজে। তো রাত 8টা যখন বাজে, যেহেতু 2 ঘন্টার বাস জার্নি, সো আমি একটু টায়ার্ড ফিল করি। আমার একটা ব্যাড হ্যাবিট আছে স্মোকিংয়ের। সো যেহেতু পরিচিত অনেক লোক থাকতে পারে বাস স্ট্যান্ডে, তাই আমি চিন্তা করি যে একটু সামনে আগাইয়া একটা দোকান থেকে সিগারেট কিনবো। সো যখন আমি ওই দোকানের সামনে যাই, দেখি দোকানটা বন্ধ। তখন আমি চিন্তা করি যে বাকি পথটা, সামনে আরেকটা যেহেতু রাস্তা আছে, আমি হাইটেই যাই। তো আমি মূলত হাঁটতেছিলাম আর গান শুনতেছিলাম। তো হঠাৎ করে একটা অবয়ব দেখতে পাই, একজন লোক সাদা দাড়ি এবং সাদা পাঞ্জাবি পরিহিত। বাট মুহূর্তের মধ্যে যখন আমি ওই জায়গাটায় আবার তাকাই, তখন আমি দেখতে পারি যে ওইটা আসলে একটা বৈদ্যুতিক খুঁটি। তো এটা দেখার পরে আমি মনে করি যে আমার নিজের চোখের ভুল। তো আমি সামনে আগে যাই, এবং আনফর্চুনেটলি ওই দোকানটাও বন্ধ ছিল। সো আমি হেঁটে যেতেছি। তো ঈদগাহ মাঠ পার হওয়ার পরে 2 পাশের রাস্তাগুলো হচ্ছে পুরা গাছ দিয়ে ভরপুর। যে দিনের বেলা ওই জায়গাটায় মূলত লাইটের আলো আসে না। তো আমি যখন ওই জায়গা দিয়ে হাঁটে যেতেছি, তো আমি পিছন থেকে কোনো হাঁটার শব্দ পাইতেছি। আমি যখন দাঁড়ায় পড়ি, শব্দটাও থেমে যায়। শব্দটা যখন থেমে যায়, তখন আমি মনে করি যে এটা হয়তো আমার নিজের পায়ের শব্দ। তখন আমি যখন আবার সামনে আগে যাই, তখন আমি লক্ষ্য করি যে আমার পায়ের যে আমার হাঁটার সাথে ওইটা মিলতেছে না শব্দটা।
সো তখন আমি বেশি ভয় পাই এবং আমি দৌড় দিয়ে সামনে চলে যাই। তখন এক লোকের সাথে আমার দেখা হয় আমার গ্রামের, তার সাথে কথা বলতে বলতে আমি বাসায় চলে যাই। সো বাসায় যাওয়ার পরে যে ঘটনাটি হয়, রাত 12টা বাজে আমি কলে কথা বলার জন্য একটু ঘর থেকে বের হই এবং আমি নর্মালি কথা বলার সময় হাঁটাচলা অনেক বেশি করি। সো হাঁটাচলা করার সময় একবার দেখলাম যে পশ্চিম দিকে সাদা একটি কি জানি আমি দেখলাম। যখন আমি আমার ফেরত তাকালাম তখন আমি ওইটা আসলে দেখলাম না। সেম একটা অবয়ব আমি উত্তর দিকে দেখেছি। সো এটা দেখার পর আমি ভয় পেয়ে যাই, বাট যেহেতু আমি আমার স্পেশাল পার্সনের সাথে কথা বলছিলাম, সো আমি ওই জায়গায় থাকি বিকজ ঘরের ভিতরে প্যারেন্টস আছে। তো আমি এর কথা বলছি, তখনই আবার দেখলাম যে আমার ভাগ্নে আমার দরজায় বসে আছে। আমি যখন গ্রামে যাই আমার ভাগ্নে আমার সাথে থাকে। সো আমি তখন ঘুরে বললাম যে এখানে কি করতেছস, ঘুমাস নাই কেন? তো পরক্ষণে যখন লক্ষ্য করলাম দেখলাম ওইখানে নাই। আমি সাথে সাথে ঘরে গেলাম এবং ঘরে গিয়ে দেখি ও ঘুমিয়ে আছে। তো আমি অনেক ভয় পেয়ে যাই এবং আমি শুয়ে পড়ি। শুয়ে নর্মালি মোবাইল ইউজ করতেছি, চ্যাটিং করতেছি। তো বেশ কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি যে আমার যেহেতু গ্রামের ঘর, এটা হচ্ছে টিনের ঘর। সো টিনের ঘর যেহেতু, এখানে দেখলাম যে 3টা চাক্কা পড়লো, যেটা পাথর মতো একটি বলতে পারি। তো এটা যখন আমি দেখলাম তখন আমি ভয় পেয়ে যাই এবং তার কিছুক্ষণ পর আমি আরও 3টা, মানে একটু শব্দগুলো কমে আসছে, তার মানে হচ্ছে আমার পিছনের ঘরগুলোতে এরকম 3টা করে আমি আরও 6টা চাক্কার শব্দ পাই। সো আমি ওই দিন ভয় পেয়ে যাই এবং ঘুমিয়ে যাই। এই সেম চাক্কা পড়ার ঘটনাটি আরও 2-3 দিন আমার সাথে হয়েছে যতদিন আমি গ্রামে ছিলাম। সো যখন আমি গ্রাম থেকে ব্যাক করি তখন আমি দ্বিতীয় রুটটা ফলো করি, মানে মোল্লাবাজার পোস্তগোলা হয়ে বাসায় চলে আসলাম। সো 2-3 দিন ওই যে বাসায় আসার পরে আমি লক্ষ্য করলাম যে যখন আমি আমার রুম থেকে প্যারেন্টসের রুমটা দেখি তখন ওই জায়গায় একটা সাদা অবয়ব দেখতে পাই। আমার প্যারেন্টসের বিছানায় শুয়ে আছে, বাট পরক্ষণে যদি আমি লক্ষ্য করি তখন দেখি ওইটা একটা কোলবালিশ। সো এই জিনিসটা র্যাপিডলি একদিনে আমি 3-4 বার লক্ষ্য করি একই সময়ে। এটাতে আমি কিছুটা ভয় পাই। প্রথমে চোখের ভুল ভাবছিলাম, বাট যেহেতু এটা বারবার হচ্ছে সো এটা কোনো নর্মাল বিষয় না। আমি আমার প্যারেন্টসদের বলিও নাই এটা। সো এরকম 2-3 দিন পরে একদিন বাসায় কেউ নাই, আমি একা। সো এই জিনিসগুলো যখন হচ্ছিল দুপুরের দিকে, সো আমি অনেকটা ভয় পেয়ে যাই এবং বাসা থেকে বের হয়ে যাই। যখন আমার আম্মু ঘরে আসে তখন আমাকে না পেয়ে আমাকে কল দেয় এবং আমি তখন ব্যাক করে আম্মুকে জানাই যে এরকম জিনিস আমি দেখতেছি। তখন আম্মুর কাছ থেকে যে কথাটা শুনলাম সেটা শুনে আমি নিজে অবাক, কারণ সেম জিনিসটা আম্মু 3-4 দিন ধরে লক্ষ্য করছে। সো এটা যখন হয় আমি পুরা শক এবং আম্মুকে বলি তাহলে এটা সলিউশন কি? আম্মু আমাকে বললো যে তুমি নামাজ পড়ো আর বাকিটা আমি দেখতেছি। পরে আমার ছোট বোনের স্কুলের ফ্রেন্ড, ওর আম্মু, মানে বলতে পারেন ভাবি সম্পর্কে আম্মুর, সো ওনার থ্রুতে কোনো একটা সলিউশন পরে ম্যানেজ করছে, যেটা আসলে আমাকে বলে নেই। এই হচ্ছে আমার একটা ঘটনা যেটা আমার নিজের সাথে ঘটেছে আমার লাইফে। আমরা আপনার দ্বিতীয় ঘটনাটা শুনে আসি। যেহেতু আমি গ্রামের বিষয় নিয়ে কথা বলছি, সো রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আমি ওইটা শেয়ার করতে চাই। তো আমি রিসেন্টলি গ্রামে গেছি। সো গ্রামে বেশ কিছুদিন থাকা হয়েছে, প্রায় 20 দিনের মতো। গত 5 তারিখে আমার একটা ফেস করি, ওই যে এর আগের স্টোরিতে যেভাবে বললাম যে আমার একটু স্মোক করার ব্যাড হ্যাবিট আছে। সো নর্মালি আমার সাথে আমার পার্টনার্সরা থাকে, মানে স্মোকিং পার্টনার্স, আমার ফ্রেন্ড। সো আনফর্চুনেটলি ওই দিন আমার সাথে কেউ ছিল না। তো আমি একজনকে কল দিলাম, ও বললো যে বাজারে আছে, আরেকজন বললো যে ঘুমায় আসছে। সো যেহেতু আমরা একটা রাস্তায় যে সবসময় একটা স্পেসিফিক রাস্তায় যে আমরা স্মোক করি, সো আমি ওই জায়গাতে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর ওদিকে গেলাম। হঠাৎ করে আমার মামা কল দিল, মামার সাথে আমি কথা বলতেছি। তার 2 কদম আগে যখন 2 কদম সামনে গেলাম, মানে 2 পা সামনে গেলাম, তখন আমি একটি সাদা অবয়ব দেখলাম, লম্বায় প্রায় 6 থেকে 7 ফিটের মতো হবে। কোনো মুখমণ্ডল না, কোনো কিছু না, একটা সাদা অবয়ব যেমন এটা একটা কাফনের কাপড় পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। এখন যখন আমি এটার সাথে সাথে আমার মামাকে বললাম, আমি কথা বলার সাথে সাথে আরও 2 কদম সামনে গেছি, তখন উনি বললো যে সামনে যেও না, তুমি ব্যাক করো। সো আমি ওই জায়গা থেকে ব্যাক করার সময় আমি পায়ের শব্দটা পাই। এখন যখন পায়ের শব্দটা পাই আমি তখন একটা দৌড় দিই। সামনে এক আন্টি ছিল, সো উনি বললো যে দৌড়াতেছো কেন? আমি বললাম কিছু না। তখন আমি সামনে যে একটা ব্রিজে চলে গেলাম।
ওই জায়গায় আমি স্মোক করলাম এবং মামাকে জিজ্ঞাসা করলাম যে সামনে কেন আগাইতে দিলেন না। পরে মামা আমাকে বলল যে ওই জায়গায় আমি একটা অবয়ব দেখেছি। এখানে একটু অ্যাড করতে চাই, সরি ফর মাই মিস্টেক। সাদা অবয়বটা দাঁড়িয়েছিল এবং যখন আমি ওই যে 2-3 সেকেন্ড দাঁড়িয়েছিলাম ওই জায়গায়, তখন ওই যে 2 কদম সামনে গেলাম, তখন দেখলাম সাদা অবয়বটা নিচে চলে গেল। নিচে হচ্ছে বিল, আর ওই জায়গাটা ময়লা আবর্জনা দিয়ে ভরা। সো আমার মামা আমাকে বললো যে ওই জায়গাটায় আমিও কিছু একটা দেখেছি। উনি হচ্ছে ফার্নিচারে কাজ করে। সো ওই রাস্তা দিয়ে একদিন আসার সময় উনি লক্ষ্য করলো যে সাদা কোনো একটা অবয়ব যেটা উঠতেছিল, মানে বিলের থেকে, বিল হচ্ছে যেখানে কৃষি কাজ করা হয়, বিলের থেকে রাস্তায় উঠতেছিল। সো উনি তখন ওই দিন অনেক শখ খায় এবং তারপরে থেকে যার কাজে গিয়েছিল ওনার লোকজন নিয়ে আসতো। তো এই ঘটনাটা আমার কিছুটা মনে হচ্ছিল যে এটা আমার চোখের ভুল কিনা, আমি এটা ভেরিফাই করতে যাচ্ছি। তো আমি গ্রাম থেকে আসার আগে আমার চাচাতো ভাই এবং অন্যান্য যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি ওই জায়গায় এরকম একটা দেখেছি, সো এটা কি হতে পারে, আমার চোখের ভুল নাকি তোমরা ওই জায়গায় কোনো কিছু ফিল করছো? তখন বলল যে আমরা ওই জায়গায় একটা জিনিস ফিল করছি। একদিন ওনারা ওদিকেই আড্ডা দিতে গেছিল। সো আড্ডা দিয়ে ব্যাক করার সময় সন্ধ্যার পরে ওই রাস্তাটা থেকে দেখলো যে বিলের থেকে কোনো একটা কিছু উপরে আসছে এবং ওই জায়গা থেকে ওই জায়গাটায় কতক্ষণ ছিল এবং তারপরেও আবার নিচে নেমে গেছে। সো এই জিনিসটা দেখার পর ওনারা ওই জায়গায় যাওয়া কমাই দিয়েছে এবং আমাকে বললো যে দুপুরবেলা আর সন্ধ্যার পর ওই জায়গাটায় না যাওয়াই ভালো। তো এটা হচ্ছে, তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। ছোটোবেলা আমার আম্মু আমাকে বলছিল যে ওই 3 রাস্তার মোড়ে দুপুরবেলা আর সন্ধ্যার পরে কখনো যাইবা না, একা একা আমাকে যাওয়া নিষেধ করে দিছিল। বাট এগুলো আমার তখন খেয়াল ছিল না, এটা আমার একটা মিস্টেক বলতে পারেন। আর এটার পরে আসলে আমার সাথে ওই রকম কোনো ঘটনা ঘটে নাই। তবে আমার মামা বলছিল যে ঘরে ঢোকার আগে আগুনে ছেঁক দিও, মানে নিজে একটু তাপ অনুভব করে। এটা আসলে গ্রামের কালচার, আমি জানি না এটা আসলে কতটা হেল্প করে, বাট আমি এটা ফলো করছি। এবং লবণের পানি খেতে বলছিল আমাকে, এটাও আমি করেছি। ওই জায়গায় আরেকটা ঘটনা হয়, একজন লোক মানে আমাদের গ্রামেরই, উনি এই জায়গায় ছাগল পালতো, ছাগল নিয়েও বসবাস করতো। তো ওনার রাত্রে জানালাতে নক করতো কিছু একটা। সো একদিন যখন এটা অতিরিক্ত পর্যায়ে যায় তখন উনি অনেক চিল্লাফাল্লা করে এবং ওনার প্যারেন্টসকে কল দেয়, বাবা মাকে কল দেয় এবং ওই দিন ওই জায়গায় যায় এবং এটা ওনাকে নিয়ে আসে। এই ঘটনাটা মনে করেন গ্রামে এই জায়গাটায় যে হয়, এখানে আরেকটা আছে, এখানে একটা বাস ছোপ আছে, মানে যেখানে অনেকগুলো বাস হয় আর কি, এবং ওইখানে 3টা কবর আছে। আমি একটা কবর জানি আমার গ্রামেরই, এই একটা শিশুর কবর, আর বাকি 2টা কবর ওইটার ব্যাপারে কেউ আসলে সঠিক একটা জানে না। এই হচ্ছে মেইন ঘটনা যেটা রিসেন্টলি আমার সাথে হয়েছে এবং সবাই সাবধান করেছে যে ওই জায়গাটাতে একা না যাওয়াই ভালো। আমরা পরেরটাও শুনে ফেলি প্লিজ, আপনার তৃতীয় ঘটনা যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, আমি মূলত রিফারবিশ আইটেম নিয়ে কাজ করি কম্পিউটারের। সো আমি ভূত.com-এর সাথে অতটাও আগে থাকতে শুনেছি, বাট ওই রকম অ্যাক্টিভলি শোনা হতো না, টু বি অনেস্ট। তো আমি যখন রিপেয়ার ডেস্কে বসি, যেহেতু আমার হঠাৎ করে অনেক কাজের প্রেশার পড়ে, তো আমি ভূত.com অন করে আমি রিপেয়ারিংয়ের কাজ করি নর্মালি। তো আমার যেহেতু এটা আগে ছিল, আমরা 2 ফ্রেন্ড সেপারেটলি করতাম, তো এত একটা লার্জ স্কেলে কখনো চিন্তা করি নাই। বাট রিসেন্টলি আমরা এটা চিন্তা করি এবং নভেম্বর মাসের 19 তারিখে আমরা প্রথম লট, মানে হিউজ কোয়ান্টিটিতে আমরা বালকানি, এবং ওই রাত্রে আমরা 19 পিসের মতো ইউনিট রিপেয়ার করি, যেগুলো আমরা মাল্টিপল টাইম টেস্ট করা হয়েছে এবং কাউন্ট করা হয়েছে। তারপরের দিন আমরা আরও 5-6টার মতো ইউনিট রিপেয়ার করি। সো টোটালি আমাদের একটা ধারণা ছিল যে 25টার মতো তো হবে। যখন আমরা এটা কাউন্ট করি তখন দেখা গেল এটা 19 পিস। তো আমরা তো শক যে আমরা কি কম প্রোডাক্ট আনলাম বা কাউন্টিংয়ে কোনো মিস্টেক। তো ওর বাসায় আমি তখন 3-4 দিন ছিলাম। সো আর কোনো ইউনিট আমরা রিপেয়ার করি নাই, আমরা ওইগুলারই আরও ক্লিন করতেছিলাম, মডিফাই করতেছিলাম। সো আমাদের রিপেয়ার ইউনিট আলাদা থাকে আর যেগুলো রিপেয়ার হয়নি ওগুলো আলাদা থাকে। সো রিপেয়ার ইউনিট যখন আবার চেক করলাম তখন দেখা যাচ্ছে ওই জায়গায় 23 পিসের মতো। সো আমাদের একটা আছে, একটা বাজারের মতো আছে, মানে ধারণাটা আসলে ফুলফিল হলো, আমরা একটু রিল্যাক্স হলাম। বাট এই জিনিসটা, এই বাড়া কমার জিনিসটা প্রায় সময় হয়ে থাকে। এমনকি যে আজকে আমি স্টুডিওতে আসছি, গ্রাম থেকে আসছি গত পরশু দিন। সো
আমি এর আগে একটা স্পেসিফিক মডেলের কয়েকটা ইউনিট আমি হিসাব করে গেছিলাম 15 পিস। আজকে আমি যখন আসলাম আইসার যখন ওইটা চেক করি তখন আমি দেখি ওই জায়গায় 10-12 পিসের মতো, মানে 3 পিসের মতো শর্ট। এটা হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস নোট করে রাখি এই সমস্ত ঘটনা হওয়ার পরে, বাট এখনও এই প্রবলেমগুলো আমি ফেস করতেছি। আর ওই রুমটাতে আমি একটা অবয়বের মতো দেখেছি, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। সো আমি ওদের ফ্যামিলির সাথে দীর্ঘ 6-7 বছর ধরে কানেক্টেড, আমার ফ্রেন্ডের সাথে এবং ওর ফ্যামিলির সাথে। তো আমি ওদের ব্যাপারেই জানি যে একটু ভৌতিক ব্যাপার স্যাপার আছে ওদের ফ্যামিলিতে। ওরা নিয়মিত রুকিয়া শোনে ইউটিউবে, বাট মানে যেহেতু ওনারা কবিরাজি বিশ্বাস করে না, সো ওনারা আর কোনো সলিউশনে যায় নাই। এক্ষেত্রে আমি একবার বলেছিলাম, বাট ওনারা বলে যে রুকিয়ার মাধ্যমে আমরা এটা সলিউশন করতে যাই, আস্তে আস্তে যাক ইসলামিক তরিকায় করব। তো এই ছিল ঘটনা। এটা ওনাদের ঘরে প্রায় সময় হয়ে থাকে, সব কিছু অনেক জিনিস এলোমেলো হয়ে যায়, কাউন্টিংয়ে ভুল হয়। আমি বুঝতেছি না, এটা একবার দুইবার হিউম্যান এরর হতে পারে, বাট বারবার যেই এই এররগুলো আসে এটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিষয় আমার মতে, স্পিরিচুয়াল। তবে আল্লাহর অশেষ রহমতে আমার পার্সোনালি এইরকম স্পিরিচুয়াল জিনিসের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার এরকম কোনো প্রবলেম হয় নাই। আমি এগুলো ফিল করেছি, তবে আমার কোনো প্রবলেম হয় নাই। তবে গ্রামের এই যে ঘটনাটা বলছিলাম একটু আগে, ওইটার পরে আমার এক ভাগ্নি আছে, ও হচ্ছে কোরআনে হাফেজ বললে ভুল হবে, উনি 27 পারার মতো ওনার মুখস্থ আছে, 27-26 এরকম। সো ও আমাকে বলল যে ওদের যেহেতু মাদ্রাসায় পড়ে, হুজুরদের সাথে প্রায় সময় এগুলো নিয়ে কথাবার্তা হয়। সো ও আমাকে বলল যে এটা আসলে তোদের ওপর এটা হচ্ছে জিনের নজর আছে। আমি বললাম জিনের নজরটা কেমন? আমাকে বলে যে আমি যে তো অনেক জায়গায় যাই, আমি মাদ্রাসায় অনেক কবরস্থানের পাশের বিল্ডিংয়ে আমি একা একা থাকি, মানে ওইটা বিল্ডিংটা এখন নতুন করে করছে, ও ওই জায়গায় যায়, রাত্রেবেলা মোবাইল ইউজ করে গোপনে গোপনে আর কি। সো ও বললো যে আমি তো কখনো এটা দেখি নাই, বাট তোরা এটা কেন দেখতেছোস? এটা হচ্ছে তোদের উপর জিনের আছর আছে, এই জন্যই তোরা দেখতেছোস। আর আমাকে বললো যে ওই দিন যদি আমি আরেকটু সামনে যেতাম আমার কোনো না কোনো ক্ষতি হইতে পারতো, বাট ওই যে বললাম আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমি এগুলোর দ্বারা কোনো রকমের ক্ষতিগ্রস্ত হইনি এখনও। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে এগুলোতে কারোরই ক্ষতিগ্রস্ত না হোক। আমি এই দোয়া করি, আপনারা এই দোয়া করবেন।